जी Good morning, everyone. So, welcome to everybody to this morning session or class. So, with permission of our sir, I like to start my class. Today's topic is anesthesia and the patient with cardiovascular disease. Next slide. Introduction. আমরা এখানে যেগুলো জিনিস হচ্ছে যে আলোচনা করব এক নম্বর হচ্ছে যে perioperative evaluation of a patient that go undergo surgery. Number two, intraoperative anesthetic management and anticoagulant antiplatelet therapy, post-operative period and cardiac complication, and lastly conclusion. অর্থাৎ পেরিওপারেটিভ ইভালুয়েশন এই ক্লাসটা আরেকটা সার্জারির যে আমাদের হচ্ছে যে সার্জারি বিফোর সার্জারি পেরিওপারেটিভ ইভালুয়েশন একটা ক্লাস আছে, এটা তো হয়ে গেছে। নাম্বার টু, ইন্টারঅপারেটিভ অ্যানেস্থেটিক ম্যানেজমেন্ট, আমাদের অ্যানেস্থেশিয়া সম্বন্ধে যেগুলো অ্যানেস্থেটিক ড্রাগ, লোকাল, জেনারেল এবং হচ্ছে যে মনিটর অ্যানেস্থেশিয়া অথবা হচ্ছে যে স্পাইনাল অ্যানেস্থেশিয়া, এগুলো সম্বন্ধে একটু জেনে নিব। নাম্বার থ্রি, অ্যান্টিকোগুলার অ্যান্টিপ্লাটেড, আমাদের যে ড্রাগগুলো আছে সেই ড্রাগ তো হচ্ছে যে আমাদের অ্যান্টিথ্রম্বোটিক, অ্যান্টিহাইপারটেনসিভ, লিপিড লোয়ারিং, বিভিন্ন ধরনের ড্রাগ আছে। এর মধ্যে হচ্ছে যে মেনলি হাস্টে এবং বিভিন্ন গাইডলাইন নিয়ে ওরা আলোচনা করছে যেটা অ্যান্টিকোগুলান্ট এন্ড অ্যান্টিপ্লাটেড ড্রাগ, কারণ হচ্ছে যে এই ড্রাগটা হচ্ছে যে কমপ্লিকেশন বেশি ডিউরিং অ্যানেস্থেশিয়াতে। অ্যান্ড পোস্ট অপারেটিভ পিরিয়ড অ্যান্ড কার্ডিয়াক কমপ্লিকেশন, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। লাস্টে হচ্ছে যে কনক্লুশন। এবার পরীক্ষার্থী হচ্ছে যে অনেকে আছে মনে হয় জানুয়ারিতে, মনে হয় 4-5 জন পরীক্ষার্থী আছে। তো একটা কোশ্চিন আমি হচ্ছে যে বলছি, এ 25 years old lady, 38 pregnant lady presented you in emergency department with the complaints of severe shortness of breath and orthopnea. How will you manage this case? এই কোশ্চিনটা হচ্ছে যে সবাই আপনারা হচ্ছে যে পড়ে নিয়েন, কারণ এই ধরনের কোশ্চিন একটা পড়লে দেখা যাবে যে অনেক কিছুর আনসার হয়ে যায়। এবং লাস্টলি হচ্ছে যে কোনো একজন পরীক্ষার্থী এটা নিয়ে হচ্ছে যে আলোচনা করবে, আমি এটা নিয়ে হচ্ছে যে পরে ডিসকাস করব। ফার্স্ট, পেরিঅপারেটিভ কার্ডিয়াক রিস্ক ইভালুয়েশন। পেরিঅপারেটিভ কার্ডিয়াক রিস্ক ইভালুয়েশন করতে গেলে আমাদের মাথায় 3টা জিনিস রাখতে হবে। নাম্বার 1, সার্জারি, অর্থাৎ সার্জারি অর প্রসিডিউর রিলেটেড রিস্ক ফ্যাক্টর। এটা কি হলো যে লো রিস্ক না ইন্টারমিডিয়েট রিস্ক না হাই রিস্ক? এই রিস্কটা হলো যে ইএসসি গাইডলাইনে 3 ধরনের আছে। লো রিস্ক মিনস যে পেরিঅপারেটিভ কমপ্লিকেশন যেগুলো আছে সেগুলো কি হচ্ছে যে লেস দেন 1% কিনা। ইন্টারমিডিয়েট হচ্ছে যে 1 to 5% এবং হচ্ছে যে হাই রিস্ক হচ্ছে যে মোর দ্যান 5%। এই এখানে একটু বলে নি টাইপস অফ সার্জারি। টাইপস অফ সার্জারি হচ্ছে যে আমাদের ইআরসি গাইডলাইনে এটা এই সার্জারিটা কি আইদার কি ইমার্জেন্ট, আর্জেন্ট, টাইম সেন্সিটিভ আর ইলেকটিভ। ইমার্জেন্ট মিনস যে সার্জারি নিড উইদিন 6 hours। যেমন হচ্ছে যে অ্যাওরটিক রাপচার হয়ে গেছে, সেক্ষেত্রে এটা হচ্ছে যে ইমার্জেন্ট। নাম্বার 2 হচ্ছে যে আর্জেন্ট, 6 ঘন্টা পর্যন্ত, সেটা হচ্ছে 6 থেকে 24 ঘন্টা পর্যন্ত আমরা ওয়েট করতে পারি। টাইম সেন্সিটিভ মিনস যে অনকোলজিক সার্জারি যেগুলো আছে যে আমরা হচ্ছে যে ওয়েট করতে পারি 1 সপ্তাহ থেকে 6 সপ্তাহ পর্যন্ত। ইলেকটিভ সার্জারি 6 উইকস থেকে আমরা 1 বছর পর্যন্ত ওয়েট করতে পারবো। আমি যেটা একটু আগে বলতেছিলাম যে সার্জিক্যাল রিস্ক এস্টিমেশন, লো রিস্ক, ইন্টারমিডিয়েট অ্যান্ড হাই রিস্ক, এবং এই চারটা কিন্তু হচ্ছে যে পরীক্ষা হলের জন্য মুখস্থ রাখতে হবে, কারণ হচ্ছে এখান থেকে যে কোনো একটা কোশ্চিন তুলে দিবে এবং সেটা হলো যে হাউ আন্ডারগো ইভালুয়েট এ কার্ডিয়াক সার্জারি। এই কোশ্চিনটা প্রায় সময় দিয়ে রাখে। দেখা গেল যে হচ্ছে ব্রেন টিউমার নিয়ে একটা দিয়ে দিয়েছে কোশ্চিন, তো ব্রেন টিউমার হচ্ছে যে কোন ডিস্কের ভিতরে আছে এটুকু জানতে হবে, অথবা অ্যাড্রেনাল রিসেকশন দিয়ে দিছে, সেটা কোন ডিস্কের মধ্যে আছে এটা যদি আমি না জানি তাহলে কিন্তু কোশ্চিনটা ফুল মার্ক আমার পাওয়ার সম্ভাবনা কম। সুতরাং এই জিনিসটা হলো যে মুখস্থ রাখতে হবে, বাট এই জিনিসটা মুখস্থ রাখা খুব কঠিন, মানে সবসময় মুখস্থ রাখা টাফ। আমাদের যেটা হচ্ছে যে আরসিআরআই ক্রাইটেরিয়া যেটা আছে, আরসিআরআই যেটা হচ্ছে যে রিভাইসড কার্ডিয়াক রিস্ক ইন্ডেক্স,
সেখানে হাই রিস্ক বলতে বোঝানো হচ্ছে যে সুপ্রাইঙ্গুইনাল, ভাস্কুলার, ইন্ট্রাপেরিটোনাল এন্ড ইন্ট্রাথোরাসিক। এটা মনে রাখার জন্য ইজি, কারণ হচ্ছে যে তিনটা জিনিস মনে রাখলে মোটামুটি আমরা হাই রিস্ক বলতে পারবো। পেশেন্ট রিলেটেড 2 নম্বর বলছিলাম যে সার্জারি, 1 নম্বর সার্জারিতে, 2 নম্বরটা হচ্ছে যে পেশেন্ট রিলেটেড ক্লিনিক্যাল রিস্ক ফ্যাক্টর। পেশেন্ট রিলেটেড ক্লিনিক্যাল রিস্ক ফ্যাক্টর হচ্ছে যে 5টা আছে। সেখানে হচ্ছে যে বলছে ইসকেমিক হার্ট ডিজিজ, আইদার অ্যানজাইনা অর প্রিভিয়াসলি মায়োকার্ডিয়াল ইনফেকশন আছে কিনা। নাম্বার 2, পেশেন্ট হার্ট ফেলিউর আছে কিনা। নাম্বার 3, প্রিভিয়াসলি হিস্ট্রি অফ সিবিডি দ্যাট ইন দ্য ফর্ম অফ টিআইএ অর স্ট্রোক, এটা আছে কিনা। আর এটা হচ্ছে রেনাল ডিসফাংশন, সেখানে হচ্ছে ক্রিয়েটিন লেভেল মোর দ্যান 2 মিলিগ্রাম, এটা আছে কিনা, এটা আমাদের দেখতে হবে। আর ডায়াবেটিস মেলাইটাস অন ইনসুলিন থেরাপি, এই 5টা রিস্ক ফ্যাক্টর আমরা দেখবো। এই 5টা রিস্ক ফ্যাক্টর প্লাস সার্জিক্যাল রিস্ক ফ্যাক্টর, এই 6টা রিস্ক ফ্যাক্টর নিয়ে আমাদের রিভাইস কার্ডিয়াক রিস্ক ইন্ডেক্স করা হয়েছে। এবং প্রতিটা রিস্ক ফ্যাক্টর আলাদা, মানে প্যারামিটার প্রতিটা পয়েন্ট হিসেবে 1 পয়েন্ট করে দেওয়া আছে। এবং এটা দেখি আমরা হচ্ছে যে মেজর কার্ডিয়াক ইভেন্টস কোনো হবে কিনা সেটা আমরা হচ্ছে যে ডিটেক্ট করতে পারি। সুতরাং যে কোনো সার্জারি থেকে একটা পেশেন্ট রেফার করে দিল আমাদের এখানে, হাউ উইল ইভালুয়েট অথবা গিভ ইউর অপিনিয়ন, এইটা যদি আমরা জানি তাহলে আমরা হচ্ছে যে সেই পেশেন্ট সম্বন্ধে আমরা হচ্ছে যে একটু লিখে দিতে পারি যে যদি পয়েন্ট যদি হচ্ছে যে আমাদের 0 হয়, সেখানে রিস্ক হচ্ছে 0.4%, দ্যাট ইজ পেরি অপারেশন মর্টালিটি অর মরবিডিটি 0.4%। যদি হচ্ছে 3 অর মোর দ্যান 3 হয়, সেখানে হচ্ছে যে মর্টালিটি 11% অর মরবিডিটি 11%। কি কি অ্যাডভার্স কার্ডিয়াক ইভেন্ট হইতে পারে ডিউরিং অপারেশন? এখানে দেখানো হচ্ছে যে ডেথ হইতে পারে, একুট এমআই, একুট পালমোনারি এডিমা, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন অর প্রাইমারি কার্ডিয়াক অ্যারেস্ট এন্ড কমপ্লিট হার্ট ব্লক। এবং এইগুলো এই কয়েকটার উপরে ডিপেন্ড করেই আমাদের রিভাইস কার্ডিয়াক রিস্ক ইন্ডেক্স করা হয়েছে। আমরা এরপরে যাই ফাংশনাল ক্যাপাসিটি। আমরা জানি ফাংশনাল ক্যাপাসিটি ডিটারমাইন করার জন্য বা মেজার করার জন্য আমাদেরকে ম্যাট দিতে হয়, অর্থাৎ মেটাবলিক ইকুইভ্যালেন্ট। আর ওয়ান মেটাবলিক ইকুইভ্যালেন্ট মিনস আমরা এটি কিভাবে মেজার করতে পারি? মেজার করতে পারি হচ্ছে বেজাল মেটাবলিক রেট, অর্থাৎ অক্সিজেন কনজিউমশন কি পরিমাণে হচ্ছে। অর্থাৎ 40 বছরে একজন মানুষ 70 কেজি ওজনের, সে কতটুকু অক্সিজেন গ্রহণ করতেছে, সেটাই হলো যে ম্যাট। এই ম্যাটটা হচ্ছে যে আমরা যে সাধারণত বসে থাকি, বসে বসে যেগুলো কাজ করি, এটা সাধারণত হচ্ছে যে বা হচ্ছে খাই, সেটাই হচ্ছে যে ওয়ান ম্যাট। এরপরে এই ম্যাট হচ্ছে যে ফাংশনাল ক্যাপাসিটি চাই, অর্থাৎ এটা মনে রাখার জন্য আমাদেরকে যদি কেউ যদি সিঁড়ি দিয়ে 1 সিঁড়ি উঠতে পারে তাহলে 3 ম্যাট বলতে পারবো, অর্থাৎ 2 সিঁড়ি যদি উঠতে পারে, যে ক্লাইম 2 ফ্লাইট অফ স্টেয়ার্স, তাহলে এখানে 4 ম্যাট। আমরা সাধারণত 4 ম্যাট বা 4 ম্যাটের বেশি যারা হচ্ছে যে মানে করতে পারবে, সেক্ষেত্রে তাদেরকে আমরা বলবো যে তাদের ফাংশনাল ক্যাপাসিটি গুড। আদারওয়াইজ 3 বা 3-এর নিচে যদি থাকে, সেখানে ফাংশনাল ক্যাপাসিটি হচ্ছে যে 4। এই ফাংশনাল ক্যাপাসিটির উপরে ভিত্তি করে আমাদেরকে বলা হয়েছে যে, যেটা আমি একটু আগে বলছি, যে 4 লেস দেন 4 যদি হয়, দ্যাট ইজ 3 অর 3 লেস দেন 3, মডারেট, গুড এবং এক্সিলেন্ট। 10-এর উপরে গেলে সেটা হলো যে এক্সিলেন্ট। আমরা যে 3টা জিনিস আমরা দেখলাম, একটা হলো যে সার্জিক্যাল রিস্ক ফ্যাক্টর, একটা হচ্ছে যে পেশেন্ট রিস্ক ফ্যাক্টর, আর একটা হলো যে ফাংশনাল ক্যাপাসিটি। এই 3টাকে মাথায় রেখে আমাদেরকে স্টেপ ওয়াইজ সার্জারিতে আমাদেরকে যেতে হবে। প্রথমে পেশেন্ট যখন হচ্ছে রেফার্ড হয়ে আসলো, পেশেন্টকে আমাদেরকে দেখতে হবে যে পেশেন্ট কি ইমার্জেন্সি কিনা, দ্যাট ইজ হচ্ছে যে ইমার্জেন্সি সার্জারি কিনা। যদি এটা হয় তাহলে আমাদেরকে পেশেন্টকে রেফার করতে হবে সার্জারিতে এবং সার্জারি করে নিতে হবে। যদি এটা না থাকে, দ্যাট ইজ ইমার্জেন্সি সার্জারি না হয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে যে মানে আমাদেরকে 4টা জিনিস দেখতে হবে। আমাদেরকে হচ্ছে যে এটা হলো যে এসিসি গাইডলাইন 2014-এর। এরপর যেটা ইএসসি গাইডলাইন, সেখানে বলছে যে 4টা জিনিস, 4টা ইমার্জেন্সি জিনিস আমাদের কার্ডিয়াক। একটা হচ্ছে যে একুট করোনারি সিনড্রোম, নাম্বার 2 ডিকম্পেন্সেটেড হার্ট ফেলিউর, নাম্বার 3 ম্যালিগন্যান্ট এরিথমিয়া আছে কিনা, এবং 4 নাম্বারটা হচ্ছে যে বলতেছে সিভিয়ার আর সিগনিফিকেন্ট ভালভুলার হার্ট ডিজিজ আছে কিনা। এই 4টা যদি থাকে তাহলে আমরা সরাসরি চলে যাব হচ্ছে যে জিডিএমটি, দ্যাট ইজ গাইডলাইন ডিরেক্টেড মেডিকেল থেরাপিতে চলে যাব এবং পোস্টপোন করবো, সার্জারি পোস্টপোন করবো। যদি না থাকে সেক্ষেত্রে আমাদেরকে হচ্ছে কি করব, সার্জিক্যাল রিস্ক আমাদেরকে সেটা দেখতে হবে।
দেখি আমাদের লো রিস্ক যদি হয়, গো টু দ্য সার্জারি। যদি হচ্ছে এলিভেটেড রিস্ক হয়, দ্যাট ইজ এলিভেটেড রিস্ক যদি হয়, দ্যাট ইজ হচ্ছে যে আমরা চলে যাব হচ্ছে যে ফাংশনাল ক্যাপাসিটি করব। ফাংশনাল ক্যাপাসিটি হচ্ছে যে যদি 10-এর উপরে হয় অথবা হচ্ছে 4-এর উপরে হয়, দুটাই হচ্ছে যে আমরা সার্জারি, সরাসরি সার্জারি চলে যাব। এখানে কোনো হচ্ছে যে আমাদের ফার্দার টেস্ট করা লাগবে না। যদি দেখা যায় যে ম্যাট 3 বা 3-এর নিচে হয়, তার মানে হচ্ছে পোর ফাংশনাল ক্যাপাসিটি, সেক্ষেত্রে আমার ফার্দার টেস্ট করব, দ্যাট ইজ ফার্মাকোলজি স্ট্রেস টেস্ট অথবা যে কোনো স্ট্রেস টেস্ট, ইসিজি, ইটিটি করতে পারি। সেই চেক করে যদি হচ্ছে অ্যাবনর্মাল পাই, সেক্ষেত্রে আমরা রিভাস্কুলারাইজেশন ট্রিটমেন্টে চলে যাব। এবং যদি হচ্ছে যে ভালো থাকে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে গো টু দ্য সার্জারি। এটা সবার জানা। এগুলো আমাদের হচ্ছে যে প্রি অপারেটিভ ইভালুয়েশন অ্যান্ড সার্জারি। এখন আসেন যে অ্যানেস্থেশিয়া। অ্যানেস্থেশিয়া আমরা হচ্ছে যে জানি, এটা আমরা যে 5th ইয়ারে পড়ে আসছি। অ্যানেস্থেশিয়া কি? আসলে এখানে হচ্ছে যে ডেফিনেশনটা দিছে, দিস ইজ স্টেট অফ কন্ট্রোল টেম্পোরারি লস অফ সেন্সেশন অর অ্যাওয়ারনেস দ্যাট ইজ ইনডিউসড ফর মেডিকেল পারপাস। আসলে অ্যানেস্থেশিয়া হচ্ছে যে রাস্তাঘাটে চললেও গাড়ির মধ্যে দেখা যায় যে খাওয়াই দিয়ে পালা রেখে দিচ্ছে, এটা কিন্তু হচ্ছে অ্যানেস্থেশিয়া না, আমাদের মেডিকেল পারপাসে থাকতে হবে। এই অ্যানেস্থেশিয়া হচ্ছে যে বইয়ে বলছে, আমরা সাধারণত জানি যে 2 ধরনের, লোকাল অ্যানেস্থেশিয়া আর জেনারেল অ্যানেস্থেশিয়া। বই যেটা বলছে লোকাল, রিজিওনাল, মনিটর অ্যানেস্থেশিয়া এবং জেনারেল অ্যানেস্থেশিয়া। লোকাল অ্যানেস্থেশিয়া এবং এবং মনিটর অ্যানেস্থেশিয়া, এই দুইটা আমাদের ক্যাথল্যাবে আমরা প্রায় সময় দেখি। মনিটর অ্যানেস্থেশিয়া মিন্স আইভি সিডেশন দেওয়া হচ্ছে, প্রায় সময় দেখা যায় যে ফ্যান্টানিল অথবা প্যাথিডিন বিভিন্ন ধরনের ড্রাগ দিয়ে সিডেট করে দেওয়া হচ্ছে, এবং লোকাল হচ্ছে যে ইনফিলট্রেট করে দিচ্ছি লিগনোকেইন। অ্যান্ড রিজিওনাল অ্যানেস্থেশিয়া, দিস ভেরি ইম্পর্টেন্ট ফর আস, আমাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, কেননা নিউরোঅ্যাক্সিয়াল ব্লক means anesthetic agent infiltrates around the nerve close to the সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অর্থাৎ স্পাইনাল কর্ডের কাছাকাছি কোনো জায়গাতে যদি আমরা অ্যানেস্থেশিয়া দিই, সেটা হচ্ছে নিউরোঅ্যাক্সিয়াল ব্লকেজ। এটা 2 ধরনের হতে পারে, আইদার স্পাইনাল হতে পারে অথবা এপিডুরাল হতে পারে। স্পাইনাল মিন্স আমরা হচ্ছে যে অ্যানেস্থেটিক এজেন্ট, এখানে কিন্তু লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট ইউজ করা হয়। দিস লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট ইনফিলট্রেটস ইন দ্য সাবঅ্যাকুয়াটিক স্পেস, দিস স্পাইনাল অ্যানেস্থেশিয়া। এপিডুরাল অ্যানেস্থেশিয়া হচ্ছে যে দ্যাট ইজ দ্য local anesthetic agent infiltrates in the epidural space external to the durameter. আমরা হচ্ছে যে এপিডুরাল অ্যানেস্থেশিয়া হচ্ছে যে অ্যানালজেসিয়া হিসেবেও কাজ করা হয়, এবং স্পাইনাল অ্যানেস্থেশিয়া অলওয়েজ অ্যানেস্থেশিয়ার জন্য হচ্ছে যে দেওয়া হয়। একটা হচ্ছে পেরিফেরাল নার্ভ ব্লকেট, আমরা প্রায় দেখি যে ব্রাকিয়াল নার্ভ, আপার এক্সট্রিমিটি অপারেশন ব্রাকিয়ালে দিচ্ছে, অথবা হচ্ছে যে লোয়ার এক্সট্রিমিটির জন্য হচ্ছে সাইটিক নার্ভ, ফিউরাল নার্ভ অথবা পবিটিয়াল নার্ভ দিচ্ছে। এই আরেকটা হচ্ছে জেনারেল অ্যানেস্থেশিয়া। জেনারেল অ্যানেস্থেশিয়া হচ্ছে যে ড্রাগগুলো ইউজ করে, ভলাটাইল অ্যানেস্থেশিয়া হতে পারে, এটা টোটাল আইভি অ্যানেস্থেশিয়া হতে পারে, এবং কম্বাইনলি মিন্স হচ্ছে যে ভলাটাইল প্লাস আইভি দুটাই মিলে হচ্ছে যে দিয়ে রাখে। হোয়াট ফ্যাক্টরস মেক অ্যানেস্থেশিয়া রিস্কার? আমাদের কোন কোন ফ্যাক্টরগুলা অ্যানেস্থেশিয়াকে রিস্ক করবে? যদিও এই কোশ্চেনটা হচ্ছে অ্যানেস্থেশিয়ালজিস্টরা জানবে, তবু আমাদের একটু মনে রাখা দরকার, আমাদের কোনো পেশেন্টের কোনো অ্যালার্জি আছে কিনা, অর্থাৎ পেশেন্টের হচ্ছে কোনো স্মোকিং বা ড্রিঙ্কিং এর হিস্ট্রি আছে কিনা, অর্থাৎ ডায়াবেটিস, হাইপারটেনশন, সিবিডি এবং কার্ডিয়াক ডিজিজ, কোনো কার্ডিয়াক ডিজিজ আছে কিনা, ক্রনিক কিডনি ডিজিজ আছে কিনা, লাং ডিজিজ আছে কিনা, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, অর্থাৎ যে কোনো কার্ডিয়াক রিস্ক ফ্যাক্টর গুলাই আমাদের অ্যানেস্থেশিয়াকে রিস্ক করতেছে। এই স্লাইডটাতে আমি দেখাইছি যে কমপ্লিকেশন, আমাদের অ্যানেস্থেশিয়া দিলে কি কি কমপ্লিকেশন, কারণ এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন কি হইতে পারে, এটা কি অ্যানেস্থেটিক এজেন্টের জন্য হচ্ছে নাকি হচ্ছে যে পেশেন্টের কোনো কমপ্লিকেশনের জন্য হচ্ছে যে এই কমপ্লিকেশন হচ্ছে। আমাদের যে এই কমপ্লিকেশনকে 2 ভাগে ভাগ করছে, একটা হচ্ছে মাইনর কমপ্লিকেশন, একটা হচ্ছে মেজর কমপ্লিকেশন। মাইনর কমপ্লিকেশন নট লাইফ থ্রেটেনিং, ইনজুরি হতে পারে, পারঅপারেটিভ নষ্ট, ভমিটর, থ্রম্বোসিস, নিউমোথ্রাক্স এবং হাইপোথার্মিয়া হতে পারে। মেজর কমপ্লিকেশনের মধ্যে যেগুলো আছে যে অ্যানাফিল্যাক্সিস, ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া, অ্যাসপিরেশন এন্ড ল্যারিঞ্জিয়াল স্পাজম হতে পারে। এন্ড কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন যেটা হচ্ছে যে হাইপোটেনশন হতে পারে, হাইপারটেনশন হতে পারে, ডিসঅ্যারিথমিয়া, কার্ডিয়াক অ্যারেস্ট এন্ড একুট মাইগ্রেন ইনফেকশন। অর্থাৎ সব ধরনের কমপ্লিকেশন যেগুলো আমরা জানি, মোটামুটি এগুলো সবগুলাই ডিউরিং অপারেশনে অ্যানেস্থেশিয়ার জন্য হতে পারে।
আমাদের একটু আগে অ্যানেস্থেটিক এজেন্ট দেখাইছি। অ্যানেস্থেটিক আমরা কোন ধরনের টেকনিক ইউজ করব, দিস টেকনিক ডিপেন্ডস আপন দ্য অ্যানেস্থেসিওলজিস্ট, either neuroaxial anesthesia or general anesthesia, either volatile general anesthesia or total interventional anesthesia, or monitor anesthesia versus general anesthesia. তবে anesthesia দেওয়ার আগে আমাদের হচ্ছে যে অলওয়েজ অ্যানেস্থেসিওলজিস্টের মানে কম্বাইনলি হচ্ছে কাজ করতে হবে উইথ কার্ডিওলজিস্ট অ্যান্ড উইথ সার্জন। আমাদের লোকাল অ্যানেস্থেসিকের মধ্যে যে ড্রাগগুলো আমরা ইউজ করা হয় যেগুলো, এগুলো দুই ভাগে ভাগ করছে, একটা স্টার্স আর একটা হচ্ছে এমাইড। আমাদের প্রায় সময় আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে লিগনোকেইন, এবং এই লিগনোকেইনের হচ্ছে যে অ্যান্টি অ্যারিথমিক প্রপার্টিজ আছে। আমরা এইচবিআতে সাধারণত এটা ইউজ করে থাকি, বিশেষ করে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, সেই সব জায়গাতে আমরা অনেক সময় ইউজ করে থাকি। ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক এজেন্ট, ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক এজেন্ট আমরা জানি যে এই ড্রাগগুলো হচ্ছে যে জেনারেল অ্যানেস্থেসিয়ার জন্য ইউজ করা হয়। এগুলো হচ্ছে যে থাইরোপেনিসোডিয়াম হতে পারে, মরফিন হতে পারে, ফেন্টানিল হতে পারে, ক্যাটামিন হতে পারে। একটা জিনিস এখানে, সব অ্যানেস্থেটিক এজেন্ট ব্লাড প্রেশার কমায় এক্সেপ্ট ক্যাটামিন। এই ক্যাটামিনটা শুধুমাত্র হচ্ছে যে ব্লাড প্রেশার বাড়ায়, আদারওয়াইজ সব অ্যানেস্থেটিক এজেন্ট হচ্ছে ব্লাড প্রেশার হচ্ছে যে কমায়। ইনহেলেশনাল অ্যানেস্থেটিক্স, এটা আমরা জানি নাইট্রো অক্সাইড শুধু ইউজ হয়, এবং এটা হচ্ছে যে ভালো দিকে হচ্ছে এটা কোনো কার্ডিওভাস্কুলার কোনো ইফেক্ট নাই। আমাদের যে যতগুলো ড্রাগ আছে কার্ডিওভাস্কুলার ড্রাগ, সেই কার্ডিওভাস্কুলার ড্রাগগুলোর মধ্যে ইন্ট্রিকোগুলান এবং অ্যান্টিপ্লাটেলেট থেরাপি, এটা নিউরোঅ্যাক্সিয়াল অ্যানেস্থেসিয়ার উপরে বেশি জোর দিয়েছে সব গাইডলাইনগুলো, প্লাস আমাদের হার্টে। এবং এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, কারণ আমাদের প্র্যাকটিক্যালি যেমন দরকার এবং পরীক্ষা হলে ঠিক তেমনি দরকার। কারণ নিউরোঅ্যাক্সিয়াল অ্যানেস্থেসিয়া, দ্যাট ইজ স্পাইনাল অ্যানেস্থেসিয়াতে আমরা যদি দিয়ে থাকি এবং পেশেন্ট যদি অ্যান্টিকোগুলেন্ট পেয়ে থাকে, পেশেন্ট প্রায় সময়ে হচ্ছে যে দেখা যায় এটা হেমাটোমা ফর্মেশন হয় এবং দেখা যায় প্যারাপ্লেজিয়া নিয়ে আসে। সুতরাং বি কেয়ারফুল অ্যাবাউট দ্য নিউরোঅ্যাক্সিয়াল অ্যানেস্থেসিয়া উইথ অ্যান্টিকোগুলেশন অ্যান্ড অ্যান্টিপ্লাটেলেট থেরাপি। ওরা গাইডলাইনে যেটা বলছে যে আনফ্র্যাকশনের যে হেপারিন যেটা আছে, আমরা জানি এটা এপিটিটি এবং প্রথমিন টাইম, এই দুইটা টুল আছে আমাদের হচ্ছে মেজারমেন্টের জন্য। আনফ্র্যাকশন হেপারিনের জন্য শুধুমাত্র এপিটিটি, আর ওয়ারফারিন দ্যাট ইজ ভিটামিন কে অ্যান্টাগনিস্টের জন্য আমরা প্রথমিন টাইম ইউজ করি। আর বাকি সব যেগুলো আছে, যে ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটর বা ডাইরেক্ট ফ্যাক্টর 10 ইনহিবিটর, এগুলোর জন্য কোনো হচ্ছে যে ক্লিনিক্যাল টেস্ট আমাদের লাগে না। যেটা হচ্ছে যে আনফ্র্যাকশনাল হেপারিন যদি ফুললি অ্যান্টিকোগুলেন্ট থাকে, সেখানে হচ্ছে যে নিউরোঅ্যাক্সিয়াল অ্যানেস্থেসিয়া কন্ট্রাইন্ডিকেটেড, ফুললি কন্ট্রাইন্ডিকেটেড, একেবারে কন্ট্রাইন্ডিকেটেড। বাট লো মলিকুলার হেপারিন যদি আমরা হচ্ছে যে কোনো পেশেন্ট লো মলিকুলার হেপারিন যদি হচ্ছে পেয়ে থাকে, সেখানে হচ্ছে নিউরোঅ্যাক্সিয়াল অ্যানেস্থেসিয়া অ্যাটলিস্ট হচ্ছে যে আমাদের হচ্ছে যে 12 ঘন্টা আগে এটা হচ্ছে যে বন্ধ করতে হবে, আদারওয়াইজ এটা হলো যে মানে ডেঞ্জারাস কমপ্লিকেশন করতে হবে। ওয়ারফারিনের কথা বলতেছে, যেটা এটা দেওয়ার আগে পেশেন্টকে হচ্ছে যে প্রথম দিন টাইম উইথ আইএনআর করতে হবে, এবং আইএনআর যদি লেস দেন 1.5 হয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে যে নিউরোঅ্যাক্সিয়াল অ্যানেস্থেসিয়া দিতে পারবো, আদারওয়াইজ এটা হচ্ছে যে আমরা দিতে পারবো না। আর রিভারক্সামাইন যেটা আমরা বেশি ইউজ করতেছি এখন, রিভারক্সামাইনের কথা বলা হচ্ছে যে একদিন, অর্থাৎ 24 আওয়ার্স, দ্যাট ইজ গাইডলাইনে বলছে 22 থেকে 26 ঘন্টা। আমরা ধরে নিই যে একদিন আগে আমাদেরকে এটা হচ্ছে আমাদের বন্ধ করতে হবে। অ্যাসপিরিনের কথা আমরা প্রায় সময় দেখি যে অ্যাসপিরিন বন্ধ করে দেয়। আসলে আমরা অ্যাসপিরিন বন্ধ করব কিনা, গাইডলাইনে এটা বলা আছে যে লো ডোজ অ্যাসপিরিন যদি আমরা শুধু লো ডোজ অ্যাসপিরিন দিই, সেক্ষেত্রে এটা বন্ধ করার কোনো প্রয়োজন নাই। বাট এটা যদি হচ্ছে যে অ্যাজ এ কম্বিনেশন উইথ আদার অ্যান্টিপ্লাটেলেট থেরাপির সাথে দেওয়া হয়, সেক্ষেত্রে আমাদেরকে এটা হলো যে বন্ধ করতে হবে। যেমন আমরা হচ্ছে প্রায় সময় ডিএপিটিটি, টিএটিটি, দ্যাট ইজ ট্রিপল অ্যান্টিথ্রম্বোটিক থেরাপি, সেসব ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে কোশ্চেন আসবে, আদারওয়াইজ আমাদের অ্যাসপিরিন কন্টিনিউ করব। আমাদের ক্লোপিডোগ্রেল সবচেয়ে বেশি ইউজ হয় এখন। ক্লোপিডোগ্রেল আমাদের 7 দিন আগে এটা বন্ধ করতে হবে, না হলে অ্যানেস্থেসিয়া এটা দেওয়া যাবে না, কারণ ব্লিডিং রিস্ক এখানে বেশি। প্রাসোগ্রেল 7 থেকে 10 দিন, এন্ড টিকাগ্রেল হচ্ছে যে বলতেছে ওরা 7 থেকে 10 দিন। এরপরে এই স্লাইডে হচ্ছে যে পেরিঅপারেটিভ পেইন ম্যানেজমেন্ট। আমাদের হচ্ছে যে দুইটা কন্ডিশনে পেরিঅপারেটিভ পেইন ম্যানেজমেন্ট করি আমরা।
একটা হচ্ছে যে হিপ সার্জারি করতে গেলে, আরেকটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টিক সার্জারি। অ্যাবডোমিনাল অ্যাওর্টিক সার্জারিতে আমাদের নিউরোঅ্যাক্সিয়াল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, মানে অ্যানেস্থেসিয়া ফর পেন রিলিফ, এবং এটা হচ্ছে যে ক্লাস 2 ইন্ডিকেশন। আর যেখানে হিপ ফ্র্যাকচারের জন্য হচ্ছে যে অ্যানালজেসিয়া হিসেবে এপিডুরাল স্পেসে দেওয়া হয়, সেটা হলো যে ক্লাস 2 ইন্ডিকেশন। অনেক সময় বিফোর অপারেশন আমাদের এপিডুরাল স্পেসে অ্যানালজেসিক দিয়ে রাখি, এটা হচ্ছে ক্লাস 2 ইন্ডিকেশন। অনেকে কোশ্চেন করে, যেহেতু হচ্ছে যে এমআই বা ইস্কেমিয়া ডেভেলপ করে ডিউরিং পেরি অপারেটিভ পিরিয়ড, আমরা নাইট্রোগ্লিসারিন দিই না কেন? কিন্তু এটাতে দেখা গেছে যে লাভ, কোনো লাভ নেই, দ্যার ইজ নো বেনিফিট, দ্যার ইজ কন্ট্রা ইন্ডিকেশন, অ্যান্ড এটা ক্লাস 3 ইন্ডিকেশন। ইন্ট্রা অপারেটিভ মনিটরিং, আমরা এই পেশেন্টদেরকে মানে ডিউরিং অপারেশনে কিভাবে মনিটর করব? অ্যাকর্ডিং টু অ্যানেস্থেসিয়া গাইডলাইন, তারা যে বলতেছে, আমেরিকান সোসাইটি অফ অ্যানেস্থেসিওলজি, তারা রিকমেন্ড করছে আমাদেরকে 6টা জিনিস আমাদেরকে দেখতে হবে ডিউরিং অপারেশন। একটা হচ্ছে হার্ট রেট, ব্লাড প্রেশার, পালস অক্সিমেট্রি, ক্যাপটোমেট্রি, বডি টেম্পারেচার, লাস্টলি ইসিজি। এই 4টা জিনিস আমাদেরকে ফলো আপ করতে হবে ডিউরিং অপারেশন। ইসিজি জানি আমরা হচ্ছে যে কেন, বডি টেম্পারেচারে বলছে ওরা যে নর্মোথার্মিয়া এনভায়রনমেন্ট রাখতে বলছে, অনেকে হাইপোথার্মিয়া রাখে, আসলে ডিউরিং অপারেশনে অলওয়েজ নর্মোথার্মিয়ার কথা বলা আছে। আমাদের পালস অক্সিজেন স্যাচুরেশন দেখবো, কার্বন ডাইঅক্সাইড লেভেল দেখবো, ব্লাড প্রেশার এবং হার্ট রেট। এই আরেকটা বলছে ক্লাস 2 ইন্ডিকেশন, সেটা যদি পেশেন্ট হিমোডাইনামিক আনস্টেবল থাকে, সেক্ষেত্রে ট্রান্স ইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফি বলছে। আদারওয়াইজ সেখানে হচ্ছে যে ট্রান্স ইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফি কোনো ইন্ডিকেশন নাই মনিটরিং এ। বডি টেম্পারেচার, এটা ক্লাস 2 বলছে, কারণ নর্মোথার্মিয়ার ক্ষেত্রে, বাট হাইপোথার্মিয়ার ক্ষেত্রে কেন বলে নাই? আমরা প্রায় সময় হচ্ছে যে ওটির মধ্যে টেম্পারেচার কম থাকে, বাট হাইপোথার্মিয়া ওরা হচ্ছে যে নিষেধ করছে কেন? কারণ দেখা গেছে এটার হচ্ছে যে আমাদের মেইস বেশি, দ্যাট ইজ মেজর কার্ডিয়াক অ্যাডভার্স ইফেক্ট, এমআই ভিটি এগুলো বেশি, সেখানে কোগুলোপ্যাথি বেশি, ব্লাডের ডিসফাংশন হচ্ছে, সেখানে হচ্ছে যে ব্লাডের ডিসফাংশন হওয়ার জন্য ব্লাড লস বেশি হয়, ব্লাড ট্রান্সফিউশন বেশি লাগছে, ওন ইনফেকশন বেশি, এই জন্য এরা হাইপোথার্মিয়াকে ডিসকারেজ করতেছে। বাট কিছু কিছু কন্ডিশনে হাইপোথার্মিয়া এসেন্সিয়াল, বিশেষ করে প্রিজার্ভেশন অফ নিউরোলজিক্যাল ফাংশন আফটার হেড ট্রমা, স্ট্রোক অর কার্ডিয়াক অ্যারেস্ট, সার্ভাইভাল অফ দ্য কার্ডিয়াক অ্যারেস্ট, এখানে কিন্তু হচ্ছে যে আমাদের হাইপোথার্মিয়া লাগবে, এটা একটু মনে রাখতে হবে আমাদেরকে। এবং হাইপোথার্মিয়া টেম্পারেচার হচ্ছে কোর টেম্পারেচার 36 ডিগ্রি সেলসিয়াসের নিচে, which lasts for more than 2 hours. হিমোডাইনামিক অ্যাসিস্ট ডিভাইস, আমরা ডিউরিং অ্যানেস্থেসিয়াতে বা সার্জারিতে সময় কোনো হিমোডাইনামিক অ্যাসিস্ট ডিভাইস করব কি না, সেটা আমাদের হচ্ছে যে বলছে ক্লাস 2 ইন্ডিকেশন। যদি পেশেন্ট হিমোডাইনামিক আনস্টেবল থাকে, দ্যাট ইজ একুট সিভিয়ার কার্ডিয়াক ডিসফাংশন, একুট মাইক্রোফ্যারাল কার্ডিয়াক শক থাকে, সেক্ষেত্রে আমরা কি কি ডিভাইস ইউজ করি? আমরা জানি যেটা হচ্ছে আইএবিপি, ইম্পেলা, ট্যান্ডেম হার্ট, অথবা হচ্ছে যে আমরা হচ্ছে যে এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেটর। আসলে এইগুলো হচ্ছে যে বইয়ের পড়া, আমাদেরকে মনে রাখতে হবে পরীক্ষা পাশের জন্য, এবং রিটেন কোশ্চেন এরকম একটা হয় যে কি কি ডিভাইস ইউজ করা হয় ডিউরিং হার্ট ফেলুরে, এবং আইএবিপি শর্ট নোট প্রায় সময় হচ্ছে যে দিয়ে রাখে। তো আইবিপি ইউজ আসলে আমরা কখনো দেখিনি। আমার এনআইসিবিটিতে হচ্ছে যে সিসুতে একটা হচ্ছে যে আইবিপি মেশিন আছে, সেটা হচ্ছে যে কোনো সময় ইউজ হয়েছে কিনা আমরা দেখিনি। আসলে স্যাররা মনে হয় যে দেখছেন, মনে হয় আগে আগে নাকি ইউজ হইতো। ওটার প্রথম ইউজ আমি মানে সারা রাত দাঁড়াইছিলাম, স্যার ওই ওটার গল্প তুমি ক্লাস নাও তারপরে করব। আচ্ছা শেখ হাসিনা তখন ক্ষমতায় ছিল, এবং পেশেন্টের নামও মনে আছে, মাসরুর আহমেদ, ফরিদপুরের, তার রিলেটিভ। আমরা ভর্তি করে সুফিয়া রহমান আর আমি সারা রাত দাঁড়াইছিলাম। পরে বলতেছি গল্প, আসো। আচ্ছা ঠিক আছে। এরপর আসি যে পেরিওপেডিক ইউজ অফ পালমোনারি আর্টারি ক্যাথেটার। পালমোনারি ক্যাথেটার বলছে যে এটা ক্লাস 2 ইন্ডিকেশন যদি পেশেন্টের হার্ট ফেলিউর, সিভিয়ার ভালভুলার হার্ট ডিজিজ অথবা পেশেন্ট শোক স্টেটাস থাকে, আদারওয়াইজ there is no benefit use of a pulmonary artery catheter. পেরিওপারেটিভ অ্যানিমিয়া ম্যানেজমেন্ট, পেরিওপারেটিভ অ্যানিমিয়া ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা গাইডলাইন বলতেছে,
আমাদের অ্যানিমিয়া মানে ব্লাড ট্রান্সফিউশনের দুইটা স্ট্র্যাটেজি আছে। এটা হচ্ছে যে আপনারা জানেন, একটা হচ্ছে যে রেস্ট্রিক্টিভ স্ট্র্যাটেজি, আর একটা হলো যে আমাদের লিভার স্ট্র্যাটেজি। লিভার স্ট্র্যাটেজি মানে হচ্ছে যে যেখানে হিমোগ্লোবিন লেভেল অ্যারাউন্ড 10 বা 10 এর উপরে রাখতে হবে। রেস্ট্রিক্টিভ লেভেল যেখানে হচ্ছে 7 বা 8 এর নিচে আসলে আমাদেরকে হচ্ছে যে ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে। তো পেশেন্ট যদি অ্যাসিম্পটোমেটিক থাকে এবং পেশেন্টের হিমোগ্লোবিন লেভেল যদি 7 to 8 এ থাকে, পেশেন্টের দ্যার ইজ নো নিড টু ট্রান্সফিউজ ব্লাড। But during post-operative period, patient blood hemoglobin concentration should be more than 8 লেভেলে রাখতে হবে। এই লাস্ট ট্রায়াল যেটা রিয়েলিটি ট্রায়াল আসছে, সেখানে এমআইর সাথে অ্যানিমিয়ার হচ্ছে যে একটা ট্রায়াল, এটা হচ্ছে ইএসসি গাইডলাইন 2020-তে আসছে। সেখানে বলতেছে তারা রেস্ট্রিক্টিভ স্ট্র্যাটেজি যাইতে, দ্যাট ইজ হিমোগ্লোবিন লেভেল যদি কমও থাকে এমআই পেশেন্টের, সেখানে হচ্ছে যে তারা নিষেধ করছে, কারণ এটা হচ্ছে সাইড এফেক্ট বেশি। এবং সেখানে বলছে যে 7 এর নিচে আসলে শুধুমাত্র ব্লাড ট্রান্সফিউশন করতে হবে, আদারওয়াইজ সেখানে নো নিড টু ট্রান্সফিউজ ব্লাড। এখানে এই স্লাইডটাতে আমি যেগুলো হচ্ছে যে বললাম সবগুলো হচ্ছে যে এই স্লাইডটাতে সামারি বলা হচ্ছে। পেরিওপারেটিভ সার্ভিলেন্স, আমরা এই পেশেন্টগুলোকে আমরা হচ্ছে যে কিভাবে আমরা মনিটর করব, অর্থাৎ আমাদের গাইডলাইন কি বলছে। আমাদের এই পেশেন্টগুলোকে ডিউরিং অপারেশন অর অ্যানেস্থেসিয়াতে আমরা হচ্ছে যে ইসিজি করাই আর ট্রোপোনিন করাই, অথবা করাই না। এই তো আমরা হচ্ছে যে ট্রোপোনিন বা ইসিজি কোন সময় করব, পেশেন্ট যদি হচ্ছে সিগনিফিকেন্ট অর সাবজেক্টিভ অর অবজেক্টিভ এভিডেন্স অফ ইস্কেমিয়া যদি থাকে, সেক্ষেত্রে আমরা ট্রোপোনিন করবো, ক্লাস 1 ইন্ডিকেশন। অথবা সাবজেক্টিভ অবজেক্টিভ এভিডেন্স অফ ইস্কেমিয়া, এমআই অথবা এরিথমিয়া যদি থাকে, সেক্ষেত্রে ইসিজিটা হচ্ছে যে ক্লাস 1 ইন্ডিকেশন। ক্লাস 2B ইন্ডিকেশন হচ্ছে যে এখানে হচ্ছে যে কোনো সিমটম নাই, বাট তাদের হচ্ছে রিস্ক ফ্যাক্টর গুলো আছে, আমাদের কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর আছে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে এটা ক্লাস 2B ইন্ডিকেশন, ট্রোপোনিন অর ইসিজি মেজারমেন্ট। অ্যান্ড কোনো পেশেন্টের যদি কোনো রিস্ক ফ্যাক্টর না থাকে, কোনো সিমটম না থাকে, তাদের ক্ষেত্রে হচ্ছে যে ট্রোপোনিন লেভেল মেজারমেন্ট অথবা ইসিজি করা, এটা হলো যে class 3 indication. There is no benefit. Conclusion: optimum perioperative care of a patient with cardiovascular disease is joint responsibility of anesthesiologist, surgeon and cardiologist. অর্থাৎ এখানে তিনজনকে কোঅপারেট করে আমাদের কাজ করতে হবে। Number 2, any anesthetic agent or technique produces any adverse effects and margin of the safety is reduced in patient with cardiovascular disease থাকলে সেগুলোর সেফটি মার্জিন অনেক কমে যায়, সাইড এফেক্ট হওয়ার চান্স অনেক বেশি এবং কমপ্লিকেশন রেট অনেক বেশি। It is very essential to keep in mind in patient who are in antithrombotic drugs, কারণ অ্যান্টিথ্রম্বোটিক ড্রাগস চলতেছে কিনা এটা হলো যে আমাদের সবাইকে জানতে হবে, আমাদের অ্যানেস্থেসিওলজিস্ট, আমাদের সার্জারি, আমাদের হচ্ছে যে কার্ডিওলজিস্ট, সবাইকে জানতে হবে। এবং একটা ড্রাগ একটা পেশেন্টের জীবন, সারা জীবনের জন্য হচ্ছে নষ্ট করে দিতে পারে, প্যারাপ্লেজিয়া নিয়ে আসতে পারে, পেশেন্ট হচ্ছে খারাপ সারা জীবনের জন্য। থ্যাংক ইউ। আমরা হচ্ছে যে আমাদের ক্লাস শেষ করছি। আমরা হচ্ছে যে প্রথমে একটা হচ্ছে যে কোশ্চেন করছিলাম, পরীক্ষার্থী আমাদের আছে, একটু এই কোশ্চেনটা একটু ডিসকাস করলে ভালো হবে। কে বলবে? বদরুল। স্যার বলবো স্যার। বদরুল ভাই কি পরীক্ষা দিবেন এবার? বদরুল ভাই পরীক্ষা দিবেন স্যার। স্যার তাহলে একটু হচ্ছে যে আপনি তাহলে একটু আলোচনা করেন এই কোশ্চেনটা। At 24 months, 30 weeks pregnant, presented with complaints of severe shortness of breath and orthopnea. এই কোশ্চেনটা পড়লে মানে আপনাদের হচ্ছে যে একটা কোশ্চেনে স্যার আমি ডিফারেন্সিয়েট গুলো স্যার চেষ্টা করি স্যার, কয়েকটা ডিফারেন্সিয়েট করার জন্য। ঠিক আছে স্যার, একটা হলো স্যার যেহেতু 30 উইকস প্রেগন্যান্সি, একটা স্যার পোস্টপার্টাম পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি। ওকে ঠিক আছে। একটা স্যার হার্ট ফেলিওর ডিউ টু মানে স্যার প্রি এক্সিস্টিং ভালভুলার ডিজিজ। ওকে এটা স্যার একটা স্যার পালমোনারি এম্বোলিজম। ওকে পালমোনারি হাইপারটেনশন। এম্বোলিজম বলে, হাইপারটেনশন না বলে এম্বোলিজম বলে। আচ্ছা এম্বোলিজম একটা স্যার কোভিড ইনফেকশন কি বলতে পারি স্যার, কোভিড। ওকে
বর্তমানে কোভিডটা যোগ করতে হবে। এগুলোই স্যার আমি রাখতে চাচ্ছি। ওকে, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এগুলো নিয়ে আসলেন, এরপরে কি করবেন? এরপরে স্যার ওই অনুসারে আমি টার্গেটেড হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন, ইনভেস্টিগেশন। ঠিক আছে, তারপরে তারপর ইনভেস্টিগেশন করব স্যার, ওই লাইনে যেগুলো আমি চিন্তা করছি ওই লাইনে ইনভেস্টিগেশন করব। আপনি কি কি ইনভেস্টিগেশন, কামাল কি কি ইনভেস্টিগেশন? স্যার আমি প্রথমে যেহেতু পেরিপেটাম কার্ডিওমায়োপ্যাথি আমার বা যেগুলোই হোক, আমি সিবিসি করব, ইএসআর করব, চেস্ট এক্সরে করব, সিরাম। তোমার কিন্তু সিভিয়ার শর্টনেস অফ ব্রেথ, ঠিক আছে, সিভিয়ার শর্টনেস অফ ব্রেথ, চেস্ট এক্সরে করবে কিনা। তুমি এখানে তিনটা জিনিস খেয়াল করো, পেশেন্ট হচ্ছে যে প্রেগন্যান্ট লেডি স্যার, পেশেন্ট 38 উইকস লাস্ট ট্রাইমেস্টার সময় আসছে এবং জি স্যার, সিভিয়ার শর্টনেস অফ ব্রেথ। জি স্যার, তাহলে হচ্ছে যে ওইটা তিনটা জিনিস মাথায় রেখে তোমাকে আগাইতে হবে। জি স্যার। একটা তো স্যার আমি ম্যানেজমেন্টের দিকে বেশি খেয়াল করব স্যার। তো আসবে স্যার, প্রি একলামশিয়া এগুলো তো আসবে স্যার, ঠিক আছে, 38 উইকস তো। ঠিক আছে, যেহেতু ব্লাড প্রেশার বলা নাই সেটা ওইটাও আসবে, এনিমিক হার্ট ফেলিওর তো আসবে স্যার। আসবে। ঠিক আছে, এরপরে কি করবেন? ইনভেস্টিগেশন গুলো করব স্যার। ইনভেস্টিগেশন করার পরে তারপরে স্যার ডায়াগনোসিস করার পরে ঠিক আছে, আমরা হচ্ছে কনফার্ম হলাম যে আমরা হচ্ছে যে এটা কোনো ভালভুলার ডিজিজ আছে কিনা, ঠিক আছে। আর হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট, আমরা কি একটা হিস্ট্রি হচ্ছে যে এখানে নিতে হবে, পেশেন্ট হচ্ছে যে কি খেয়ে আসছে। আমি কিন্তু এটার জন্য বলছি মেইনলি হচ্ছে যে পেশেন্ট অ্যান্টিকোগুলেন্ট বা পেশেন্টের ভালভুলার হার্ট ডিজিজ আছে কিনা, পেশেন্ট কোনো অ্যান্টিকোগুলেশন পাচ্ছে কিনা। তো কারণ পেশেন্টকে টার্মিনেট করতে হবে, কারণ শর্টনেস অফ ব্রেথ, সিভিয়ার শর্টনেস অফ ব্রেথ এবং 38 উইকস অফ প্রেগন্যান্সি আছে, সুতরাং এটা টার্মিনেট করতে হবে। সুতরাং একটা হিস্ট্রি নিতে হবে যে অ্যান্টিকোগুলেন্ট পাচ্ছে কিনা, কারণ ভালভুলার হার্ট ডিজিজ যদি হয় সেখানে যদি মাইটার আছে, সিভিয়ার মাইটার আমরা তো জানি না, সুতরাং এটা হচ্ছে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখন যদি হচ্ছে যে ওয়ারফারিন খেয়ে থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে যে টার্গেট কি, আমরা কিভাবে ম্যানেজ করবো, কামাল বদল বলেন। স্যার ওয়ারফেরিন যদি থাকে স্যার, তাহলে আমাকে 36 ঘন্টা আগেই সেটা বন্ধ করে আমাকে এই হেপারিনে চলে যেতে হবে স্যার। এবং হেপারিনে গিয়ে 6 ঘন্টা আগে আমি হেপারিন বন্ধ করতে পারবো, হেপারিন বন্ধ করে অপারেশন করে ফেলবো স্যার। অপারেশন 6 ঘন্টা পরে বা 4 ঘন্টা পরে আবার মানে হেপারিন করতে পারবো স্যার। ঠিক আছে, আমরা 36 ঘন্টা আগে করলাম, সেখানে আমরা দুটো স্ট্র্যাটেজি আছে, একটা লো মলিকুলার দিতে পারি, একটা আনফ্রেকচার হেপারিন দিতে পারি। বাট 12 ঘন্টার আগে যদি আমরা লো মলিকুলার হেপারিন দিই, 12 ঘন্টার আগে লো মলিকুলার হেপারিন বন্ধ করবো। এরপরে আমাদেরকে হচ্ছে যে যাইতে হবে আনফ্রেকচার হেপারিন, 4 থেকে 6 ঘন্টার আগে আনফ্রেকচার হেপারিন আমাদেরকে বন্ধ করতে হবে। বন্ধ করে তারপরে সার্জারি করলাম, সার্জারি করে আবার স্টার্ট করবো, ঠিক আছে। স্যার একটু স্যার ওয়ারফেরিন তো স্যার 36 উইকসে বন্ধ করতে হবে, নট 36 আওয়ার্স বিফোর প্রেগন্যান্সি। একটু মনে হয় স্যার হচ্ছে সে যদি খেয়ে আসে, সে তো আসছে 38 ঘন্টা 38 উইকসে, এখনই বন্ধ করে দেবো। সে তো পেশেন্ট তো আমার কাছে, পেশেন্ট তুমি বন্ধ করবে কিভাবে? আচ্ছা ওকে, এটাই শকত রাইট ছিল, শকতটা হচ্ছে নরমালি প্ল্যান প্রেগন্যান্সি। সেটা যদি হচ্ছে যে মানে পেশেন্ট হয় তোমার হচ্ছে যে ক্লোজ মনিটরিং এ থাকে, সেক্ষেত্রে হচ্ছে যে 36। সেটাই আর কি স্যার। তারপরে তুমি সার্জারিতে যে গেলা, পেশেন্ট হচ্ছে যে তুমি হচ্ছে যে টার্মিনেট করবা, এখন কি ধরনের অ্যানেস্থেসিয়া দিবা? তাহলে এখন হচ্ছে যে বদলে বলেন অ্যানেস্থেসিয়া কি দিবেন? যদি পেশেন্ট হচ্ছে যে মাইটার হয়, পেশেন্ট হচ্ছে শর্টনেস অফ ব্রেথ আছে, এখন কি ধরনের অ্যানেস্থেসিয়া আপনি দিবেন, অ্যাডভাইস করবেন? অ্যানেস্থেসিয়া স্যার, যে ইপিডুরাল অ্যানেস্থেসিয়া বেস্ট আছে স্যার। ইপিডুরাল আর স্যার এখানে আমার একটু কোশ্চেন আছে যে স্পাইনাল এবং এপিডুরালের মানে চয়েসের বিষয়টা। আচ্ছা, এটা হচ্ছে যে তৌফিক যেটা বলছো, যেটা হচ্ছে যে স্পাইনাল অ্যানেস্থেসিয়া হচ্ছে স্পাইনাল যেটি হচ্ছে যে সাবরেনাল স্পেসে আমরা অ্যানেস্থেটিক এজেন্ট দিচ্ছি এবং সেখানে কমপ্লিকেশন রেট অনেক বেশি, কারণ এখানে লোকাল হেমাটোমা করতে পারে এবং লোকাল সে নার্ভের উপর কম্প্রেস করে প্যারাপ্লেজিয়া করে। বাট এপিডুরাল স্পেসে যদি আমরা লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট দিই, দ্যাট ইজ এপিডুরাল অ্যানেস্থেসিয়া দিই,
সেগুলো হচ্ছে যে এখন জানতে হবে এপিডুরাল স্পেসে কি থাকে। এপিডুরাল স্পেসে থাকে হচ্ছে ভাস্কুলার প্লেক্সাস থাকে বেশি এবং ফাইব্রোফ্যাটিক টিস্যু। সেখানে হচ্ছে যে অনসেটটা হচ্ছে গ্র্যাজুয়াল অনসেট, যার জন্য এগুলো হচ্ছে যে অনসেট অফ কমপ্লিকেশন এগুলো হচ্ছে লেস এবং হচ্ছে কমপ্লিকেশন গুলো মানে অনেক কম থাকে। এই জন্য epidural anesthesia is more safe than the spinal anesthesia. Okay, Tawfiq. স্যার তাহলে কি আমি আমরা যে রুটিনলি ইপিডুরালের এক্সচেঞ্জ মানে পরিবর্তে কি মানে স্পাইনালের পরিবর্তে কি ইপিডুরালটা ইউজ করতে পারি মানে? হ্যাঁ, রুটিনলি হচ্ছে যে করতে পারি। এটা ডিপেন্ড করতেছে যে মানে যে অ্যানেস্থেসিয়ালিস্ট দিচ্ছে তার উপরে। হ্যাঁ আমরা তো অ্যাডভাইস করতে পারি হচ্ছে যে epidural anesthesia is better than spinal anesthesia. স্পাইনাল। স্যার আমাদের হসপিটালে যে গাইনি যে অপারেশন গুলো হয় সেখানে তো কোথাও ইপিডুরাল ইউজ করে না স্যার, তারা তো Right. স্পাইনাল আর জিএ করে। হ্যাঁ, সেটাই। এখন হচ্ছে যে তারা হচ্ছে যে স্পাইনাল করে অথবা জিএ করে। এই পেশেন্ট যেটা আছে, যেটা হচ্ছে মাইটার স্টেনোসিস, এই পেশেন্টটা হচ্ছে যে কারণে হচ্ছে বলা, এটা যদি সিভিয়ার মাইটার স্টেনোসিস থাকে সেক্ষেত্রে হচ্ছে যে আমরা স্পাইনাল না দিয়ে আমাদেরকে জিএতে যাইতে হবে। কারণ স্পাইনাল অ্যানেস্থেসিয়া কমপ্লিকেশন একটা হইতেছে যে এটা সিম্পেথেটিক নার্ভকে হচ্ছে ব্লকেট করতে পারে। আমাদের সিম্পেথেটিক যে গ্যাংলিয়া আছে সেটা হচ্ছে ব্লক করতে পারে। যদি সিম্পেথেটিক গ্যাংলিয়া ব্লক করে সেক্ষেত্রে সিম্পেথেটিক নার্ভ হচ্ছে যে ড্যামেজ হয়ে যেতে পারে, অথবা হচ্ছে যে প্যারাসিম্পেথিক অ্যাক্টিভেশন হবে। পেশেন্ট হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে পেশেন্ট হাইপোটেনশনে যাবে। সেক্ষেত্রে কোনো পেশেন্টের যদি মাইটার স্টেনোসিস অথবা ভালভুলার স্টেনোসিস, সিগনিফিকেন্ট ভালভুলার স্টেনোসিস অথবা হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি থাকে, সেসব পেশেন্টের ক্ষেত্রে টু অ্যাভয়েড স্পাইনাল অর এপিডুরাল অ্যানেস্থেসিয়া আমরা সরাসরি জিএতে চলে যাব। এইটুকু ইনফরমেশন জানানোর জন্যই হচ্ছে যে এই কোশ্চেনটা করা। স্পাইনালে দেখে যে পেশেন্টরা কমনলি হচ্ছে এই যে হেডেকের কমপ্লেইন করে। হ্যাঁ, হেডেক কমপ্লেইন করতে পারে। সেটা হলো যে নার্ভাস সিস্টেমের যে ইয়ের জন্য হাইপোটেনশন স্পাইনাল শক করে ফেলে, যার কারণে এরিথমিয়া ডেভেলপ করতে পারে। সেজন্য স্যার আমরা অ্যাভয়েড করব নাকি স্যার? অ্যাভয়েড করবো। সেটাই স্পাইনাল হয় যে হাইপোটেনশন হয়। তুমি যদি হচ্ছে যে ভালভুলার স্টেনোসিস থাকে এবং সেটা যদি হচ্ছে যে যেমন হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি হোক, মাইটার স্টেনোসিস হোক, অ্যাট্রিক স্টেনোসিস হোক, তুমি যদি হাইপোটেনশন হয়, যেমন হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি যদি হাইপোটেনশন হয় তাহলে মানে পেরিফেরাল ভেসোডাইলেটেশন যদি হয় তাহলে কি হবে? তার হচ্ছে যে স্টেনোসিস যেটা আছে সেটা তো বেড়ে যাবে আবার। জন্য এগুলোতে গ্রেডিয়েন্ট অনেক বেড়ে যাবে। গ্রেডিয়েন্টটা অনেক বেড়ে যাবে। সেক্ষেত্রে হচ্ছে যেগুলো যে আমাদেরকে অ্যাভয়েড করা উচিত, সেসব ক্ষেত্রে আমাদেরকে জিএতে যাইতে হবে। স্যার স্পাইনাল অ্যানেস্থেসিয়া স্যার আপনি কন্ট্রাইন্ডিকেটেড বলছেন কোন কেসে? যদি রোগী যদি ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্ট পায় সেই ক্ষেত্রেই তো এটা কন্ট্রাইন্ডিকেটেড নাকি? হ্যাঁ, সেটাই হচ্ছে যে আমাদের গাইডলাইন, আমাদের হাসতে কিন্তু হচ্ছে যে আমাদের নিউরোঅ্যাক্সিয়াল অ্যানেস্থেসিয়া এবং অ্যান্টিকোয়াগুল্যান্ট অ্যান্টিপ্লাটেলেট থেরাপি এটার উপরে জোর দিচ্ছে বেশি। আমাদের কিন্তু হচ্ছে যে লিপিড লোয়ারিং এজেন্ট, বিটা মানে এসি নিউটো, ইআরবি এগুলোর কোথাও কিছু নাই। আমাদের শুধুমাত্র বলা আছে অ্যান্টিপ্লাটেলেট অ্যান্টিকোয়াগুল্যান্টের উপরেই। আমাদের অ্যান্টিকোয়াগুল্যান্ট এবং অ্যান্টিপ্লাটেলেট এই ড্রাগগুলো হচ্ছে যে কন্ট্রাইন্ডিকেশন সম্পূর্ণরূপে বলছে আমাদের যদি ওয়ারফারিন বা হেপারিন পেয়ে থাকে। বাট বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে যে আমাদেরকে হচ্ছে যে কয়েকদিন আগে বন্ধ করতে হবে, যেমন 7 দিন 5 দিন এতদিন আগে আমাদেরকে হচ্ছে বন্ধ করতে হবে নিউরোঅ্যাক্সিয়াল অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে। জি স্যার, তাহলে ওয়ারফেরিন হেপারিন যখন পাবে রোগীরা তখন স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়া যাবে না, কিন্তু অ্যান্টিপ্লেটলেটের ক্ষেত্রে যদি সিঙ্গেল ড্রাগ পায় মানে সিঙ্গেল ড্রাগ এর লো সিঙ্গেলের ক্ষেত্রে বলা হচ্ছে যদি অ্যাসপিরিন পেয়ে থাকে সেক্ষেত্রে কন্টিনিউ করতে বলছে। বাট যদি হচ্ছে যে ডিএপিটি অথবা ট্রিপল অ্যান্টিথ্রম্বোটিক অ্যান্টিপ্লেটলেট পায় সেক্ষেত্রে হচ্ছে যে আমরা নিউরোঅ্যাক্সিয়াল অ্যানেস্থেসিয়া দিব না। দিব কখন? সেই সময়টা পার করার পরে, 7 days 5 days এটা যদি ক্রস করার পরে আমাদেরকে দিব, অথবা রিভারোজামাইন যদি পায় সেক্ষেত্রে 24 ঘন্টা একদিন পরে আমাদেরকে দিতে হবে। ঠিক আছে। কিন্তু স্যার এই যে ওয়ারফেরিনের ক্ষেত্রে স্যার আমি তো এক জায়গায় পড়ছি যে ওয়ারফেরিনের ক্ষেত্রে 72 আওয়ার্স আগে বন্ধ করে স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়া যাবে, এটা স্যার কতটুকু ঠিক? আচ্ছা, 72 আওয়ার্স ওয়ারফারিনের ক্ষেত্রে এরকম সময় বলা নাই। ওয়ারফারিনের ক্ষেত্রে বলা আছে আমাদের হচ্ছে যে প্রথম টাইম উইথ আইএনআরটা দেখতে হবে। আইএনআর যদি লেস দেন 1.5 হয় সেক্ষেত্রে এটা তো 3 days বলা আছে, 3 to 5 days।
আগে বন্ধ করতে হবে। এরপরে হচ্ছে আইএনআর দেখতে হবে। আইএনআর যদি হচ্ছে যে লেস দেন 1.5 আসে, সেক্ষেত্রে আমরা হচ্ছে ক্লোজ মনিটরিং আমরা দিতে পারবো। স্যার যে ওয়ারফায়ারের ক্ষেত্রে একটা কথা বলা আছে দেখলাম স্যার, যে ওয়ারফায়ার ইজ অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড হোয়াইল ক্যাথেটার ইন প্লেস। ও ক্যাথেটার, হ্যাঁ ক্যাথেটার মানে হচ্ছে যে বলি দেখাই আমি, এটা একটু ক্লিয়ার হওয়া আছে। এই যে ক্যাথেটার ইন প্লেস। ক্যাথেটার মানে কি, আমাদের যে এপিডিউরাল অ্যানেস্থেসিয়া অথবা অ্যানালজেসিয়া যখন দেওয়া হয়, অ্যানালজেসিয়া সেখানে হচ্ছে যে ক্যাথেটার রেখে দেওয়া হয় এবং অকেশনালি সেখানে হচ্ছে যে অ্যানেস্থেটিক এজেন্ট দিয়ে তার পেইন কমানোর জন্য আমরা ইউজ করি। এই ক্ষেত্রে বলা হচ্ছে যখন ক্যাথেটার ইন সিচু যাবে সেখানে হচ্ছে যে কন্ট্রাইন্ডিকেটেড, পুরো কন্ট্রাইন্ডিকেট করছে, পুরো কন্ট্রাইন্ডিকেটেড। পুরো কন্ট্রাইন্ডিকেটেড। তাহলে সেক্ষেত্রে ক্যাথেটার না দিলে স্যার, সেক্ষেত্রে আমাদের যে আমরা দিতে পারবো, সেক্ষেত্রে ওই যে আইএনআর দেখতে হবে। আইএনআর দেখতে হবে। ক্যাথেটার থাকলে ব্লিডিং রিস্ক অনেক বেশি থাকে, তাই না? ক্যাথেটার ওই যে কোনো যে ইয়ে থাকলে তো সেখানে ব্লিডিং বেশি, হেমাটোমা বেশি। মানে মেইনলি হচ্ছে যে তোমাদের যেটা জানতে হবে তৌফিক, এই মানে চার্টটা এবং হচ্ছে যে এরপরে যে চার্ট, এই জিনিসটা হচ্ছে প্র্যাকটিক্যাল প্লাস পরীক্ষা হলের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। স্যার আগে স্লাইডটা একটু স্যার এগেইন স্যার। জি স্যার, ওকে স্যার। এখানে হচ্ছে যে বলছে যে অ্যাসপিরিন, দেখো প্রথম হচ্ছে লাইনের মধ্যে অ্যাসপিরিনের কথা বলা আছে, ভেরি লো। হ্যাঁ, লোড ওকে, আনলেস ইউ ইউজ কম্বাইনলি উইথ আদার অ্যান্টিপ্লাটলেট থেরাপি। আর ক্লোপিডোগ্রাফের কথা বলা আছে 7 days, ঠিক আছে, 7 দিন আগে বন্ধ করতে হবে, ডিসকন্টিনিউ করতে হবে। 7 থেকে 10 দিন, এবং টিকাগ্রের কথা বলছে 5 to 7 days। স্যার এজ এ হোল সবাই 7 দিন স্যার। হ্যাঁ, এটা মনে রাখার জন্য 7 দিন 5 দিন টিকাগ্রের 5 দিন মনে রাখতে হবে। টিকাগ্রের 5 দিন মনে রাখতে হবে না? টিকাগ্রের 5 দিন, বাকি 5 to 7 days। হ্যাঁ, 7 দিন মনে রাখো, এভারেজ 7 দিন মনে রাখো, সব 7 দিন। ভালো। কারণ হচ্ছে যে দেখা যাবে যে 3 সপ্তাহ পরে আর মনে নেই। সেটাই। এটা আবার স্যার মানে স্বাস্থ্য সাল ভেরি করে, যেমন ওয়াদুল স্যার শুনতে চাই যে অ্যাসপিরিন 3 দিন আগে বন্ধ করতে হবে, ক্লোপিডোগ্রাল 5 দিন আগে বন্ধ করতে হবে। এটা আমি মনে করেছিলাম 3537, এখন দেখি যে এখানে তো আবার চেঞ্জ। স্বাস্থ্য সাল ভেরি করে, যে যেটা শুনতে চাই আমাদের হচ্ছে যে আমাদের রেফারেন্সটা বলতে হবে আর কি। রেফারেন্স যদি বলা যায়, পরীক্ষা হলে যে পাস করার জন্য হ্যাঁ হ্যাঁ বলতে হবে, কিন্তু এটা আমাদেরকে জানতে হবে। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এটা একটা নিউ ইস্যু হয়ে দাঁড়াইছে স্যার, যে একটা রোগী কার্ডিয়াক অ্যারেস্ট হইলো, মানে ওটি টেবিলে অ্যারেস্ট হওয়ার পরে রোগীকে সিপিআর দিয়ে ঠিক করা হইলো। প্রশ্ন হইলো তো স্যার আমরা এটা কি করে ডায়াগনোজ করব যে এটা একুইট এমআই ছিল তখনই, মানে ইসিজি যদি বা ওই সময় করা না যায়, বা যদি স্যার এটা পুরো প্রসিডিউরটা একটু জানতে চাই। পেশেন্টটা হচ্ছে যে আসলে তো পেশেন্ট হচ্ছে যে কোনো সাবজেক্টিভ কমপ্লেইন নাই, কারণ পেশেন্ট তো অ্যানেস্থেসিক টেবিলে আছে, আমরা জানি না। সেক্ষেত্রে হচ্ছে যে আমাদেরকে ইসিজি এবং হচ্ছে যে ট্রোপোনিন এই দুটারই হচ্ছে যে হেল্প নিতে হবে। কিন্তু যেহেতু হচ্ছে যে ট্রোপোনিন 3 ঘন্টার আগে সাধারণত আসে না, সেহেতু এটা হচ্ছে যে আমরা হচ্ছে যে বলতে পারতেছি না। ওকে, আমাদের হচ্ছে যে ইসিজিতে যদি নতুন করে এসটিডি চেঞ্জ আসে, আমার মনে হয় যে এটা সবচেয়ে হচ্ছে যে রিলায়েবল। আরেকটা হচ্ছে যে আমরা হচ্ছে যে ইকোর হেল্প নিতে পারি। তো ইকোর হেল্প নিলে আমাদের এখানে যে হাইপোকাইনেসিয়া পাবো এমন না, সেখানে যদি একুট এমআই থাকে এখানে হাইপার কাইনেসিয়াও পাইতে পারি। কাজে এটাও দিয়ে আমি হচ্ছে যে কনফার্ম কিছু বলতে পারবো না যে এটা এই কারণে হচ্ছে। আসলে ওই যে প্রাইমারি ভিটি বা হচ্ছে যে কার্ডিয়াক অ্যারেস্ট তুমি যেটা বলছো, এটা হচ্ছে যে বিফোর কার্ডিয়াক সার্জারি আমাদের অপারেশনের আগে বা অ্যানেস্থেসিয়ার আগে কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা, অথবা কোনো হচ্ছে যে ইসকেমিক হার্ট ডিজিজের কোনো এভিডেন্স আছে কিনা। যদি এগুলো থেকে থাকে তাহলে আমরা মোস্ট লাইকলি আমরা সাসপেক্ট করতে পারি যে এটা কার্ডিয়াক প্রবলেমের জন্য, আদারওয়াইজ অ্যানেস্থেসিয়ার জন্য হতে পারে এই ধরনের ঘটনা। এখানে ট্রোপোনিন কত বাড়তে পারে স্যার? আমরা তো এখানে সিপিআর দিছি, শক দিছি স্যার,
ট্রোপোনিন তো কিছু বাড়বেই স্যার, বা কতটুকু বাড়লে বলতে পারবো স্যার এটা আসলেই এমআই ছিল, এটা প্রমাণ আসলে করা তো এটা দরকার। এটা হলো যে যেমন কার্ডিয়াক সার্জারিতে ওরা বলছে যে যেটা হলো যে এমআই টাইপ 5 এমআই রাইজিং যেটা টাইপ আছে আছে। এটা 10 টাইমস হচ্ছে বলছিল। এখন কিন্তু হচ্ছে ওরকম তো কিছু বলে না যে কত টাইমস বাড়তে পারে, কিন্তু ইএসসি মানে গাইডলাইন 2020 যেটা হলো যে নতুন নন এসটিএসসি মানে এসসিএসসি যেটা স্যার যেটা সেদিন বলছেন, সেখানে কিন্তু হচ্ছে যে 5 টাইমসের উপরে গেলেই আমরা বলে দেবো যে অ্যাথ্রোএম্বলিক, দ্যাট ইজ হচ্ছে যে আমাদের হচ্ছে যে টাইপ 1 এমআই। 2 to 5 টাইমস অর্থাৎ যে 2 টাইমস বা 3 টাইমস এর উপরে যদি থাকে তাহলে আমরা এটা বলতে পারি যে হচ্ছে সার্জারির জন্য বা এই কমপ্লিশন। স্যার স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলুন ভাই। স্যার ওই যে আমরা যে 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 একটা পেশেন্টের স্টেন্ট লাগানো থাকে স্যার, সেক্ষেত্রে আমরা অ্যান্টিপ্লেটলেট অ্যান্টিকোয়াগুলেন্ট কিভাবে আমরা ঠিক করবো? আচ্ছা, এটা হলো যে সার্জারিতে এটা মনে হয় নিশ্চয়ই স্যার সেলিম স্যার এটা ক্লাস নিচ্ছে মনে হয়। এটা আমাদের হচ্ছে যে বিভিন্ন ধরনের, যদি হচ্ছে যে জাস্ট এনজিওপ্লাস্টি হয়, খুব সহজে একটু মনে রাখার জন্য, এনজিওপ্লাস্টি যদি হয় সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে 1 মাস পর্যন্ত ওয়েট করতে বলছে এবং সার্জারি ডিলে করতে বলছে। আর যদি হচ্ছে যে আমাদের বেয়ার মেটাল স্ট্যান্ড যদি হয় সেক্ষেত্রে আমাদেরকে হচ্ছে যে সার্জারি পোস্টপোন করতে বলছে আমাদের 3 মাস। আর যদি হচ্ছে যে আমাদের হচ্ছে যে ড্রাগলুটিং স্ট্যান্ড হয় সেক্ষেত্রে 1 বছর, ডুয়াল এন্টিপ্লান্টেড থেরাপি হচ্ছে যে 1 বছর দেবো, তারপরে সার্জারি, ইলেকট্রিক সার্জারি আমাদের 1 বছর পরে আমরা কন্টিনিউ করবো। এই একটা। যদি হচ্ছে যে এখন যেটা বলছে যে যদি ইমার্জেন্সি সার্জারি বা হচ্ছে যে টাইম সেন্সিটিভ সার্জারি হয় সেক্ষেত্রে হচ্ছে যে 6 মাস পরে হচ্ছে করা যাবে আমাদের ড্যাশের ক্ষেত্রে, মানে যেটা হলো যে ড্রাগলুটিং স্ট্যান্ডের ক্ষেত্রে। আমরা স্যার হার্টস্টেন্টটা দেখলাম স্যার, যে লেখছে যে বেয়ারমেট যদি স্টেন্ট লাগানো না থাকে, সিম্পলি যদি এনজিওপ্লাস্টি থাকে, সেটা বলছে যে আমরা 4 উইকস, 2 সপ্তাহ বলছে। এক জায়গায় বলছে 2 সপ্তাহ, এক জায়গায় বলছে 4 উইকস। আসলে হচ্ছে যে 1 মাস আর ওইভাবে মনে রাখেন আপনি, 1 মাস 3 মাস এবং হচ্ছে যে 1 মাস 3 মাস 6 মাস 6 মাস অথবা 1 বছর, এটা মনে রাখেন। সব পরীক্ষা হলে কোনো কিছু মনে থাকে না। স্যার এই ক্ষেত্রে কি যে অ্যাসোসিয়েটেড মানে হাই রিস্ক কন্ডিশনের কোনো আছে কিনা বিষয়? অবশ্যই এখানে আমাদেরকে যদি ইসকেমিক রিস্ক মানে ইসকেমিক রিস্ক এবং হচ্ছে যে ব্লিডিং রিস্ক দুইটা জিনিস দেখতে হবে। ইসকেমিক রিস্ক আমরা দেখি যেটা হচ্ছে 4 স্কোর দিয়ে, 4 স্কোর যদি বেশি থাকে তার মানে হচ্ছে যে সেখানে হচ্ছে যে থ্রম্বোটিক রিস্ক বেশি, সেখানে হচ্ছে ডুয়াল অ্যান্টিপ্লান্টেড থেরাপি হচ্ছে যে আমাদের বাড়াইতে হবে বা হচ্ছে যে এক্সটেন্ড করতে হবে। বাট হচ্ছে যে যেখানে ব্লিডিং রিস্ক বেশি, ব্লিডিং রিস্ক তো হচ্ছে যে তৌফিক জানো এটা হলো যে হ্যাজব্লেড স্কোর দিয়ে দেখে। হ্যাজব্লেড স্কোরে যদি 3 বা 3 এর বেশি থাকে সেখানে ব্লিডিং রিস্ক বেশি। ব্লিডিং রিস্ক বেশি থাকলে আমাদের হচ্ছে যে মানে সেখানে হচ্ছে যে ডুয়াল অ্যান্টিপ্লান্টেড ডিউরেশন কমানো আসতে হবে। এই স্যার আমি যে প্রশ্নটা করছি স্যার এটা হচ্ছে ওই যে রিসেন্টলি একটা ঘটনা ঘটছে সিলেট, কি জানি এটার নাম, কম্বাইন্ড হসপিটালে স্যার। ওখানে স্যার একটা পেশেন্ট তারা ওটি টেবিলে মারা গেছে স্যার। মানে ওরা বলছিল কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, এটা নিয়ে কালকে একটা প্রতিবেদন দেখছিলাম স্যার। ওইটাই বলছিলাম স্যার, ওখানে বলছে যে কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছে, রোগীর লোক বলছে এমনি তারা মারা ফেলছে বা তারা ওটি করতে গিয়ে করছে। এখন এটা নিয়ে কনফিউশন স্যার, তো এই জন্য বলছে এমআই এখানে ডায়াগনোস করবো কি করে, কনফার্ম করবো কি করে? আসলে মানে এইটা হচ্ছে তো কনফার্ম করা কোনো যে এটা স্যার এমআই ডেফিনিশনে কি আছে স্যার? এমআই ডেফিনিশন তো তারা পোস্টমর্টম করা যায়। সেটাই যে টাইপ 3 এমআই যেটা আছে, পেশেন্ট হচ্ছে যে মারা গেছে সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের পোস্টমর্টম করবো, ক্লট দেখবো ক্লট আছে কিনা। স্যার এখানে তো ট্রোপোনিনও করা যায় না, পেশেন্টের সিম্পটম ছিল না, ইসিজিও করতে পারে না, এখন একমাত্র উপায় হচ্ছে পোস্টমর্টম। সেটাই স্যার ওকে ঠিক আছে, যদি কোশ্চেন না থাকে তাহলে স্যারের কাছে আমরা যাই। ওকে কামাল স্যার, স্যার আছেন মনে হচ্ছে স্যার। মশারুল ভাই আমি কিছু জিজ্ঞেস করতে পারি? শিওর শিওর, আপনি জিজ্ঞাসা করবেন কেন, আপনি হচ্ছে যে পরামর্শ দিবেন, অ্যাড করবেন। ঠিক আছে, আমরা সবাই শিখতেছি প্রত্যেক দিনই। হ্যাঁ আচ্ছা, প্র্যাকটিক্যালি আমরা যেটা ফেস করি, কারণ আমাদের তো প্রত্যেকদিন কল আসে তাই না, নন কার্ডিয়াক সার্জারি অপারেশন ক্ষেত্রে আসে। এখন আমরা যে পেশেন্টের ক্ষেত্রে যে আমরা অপারেশন করতে কমেন্ট লিখে দিই, তাই বিশেষ করে হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের কমেন্টের ক্ষেত্রে আমরা কি ওই রিস্ক
যেটা আমরা রিভাইজ ক্রাইটেরিয়া দেখে আমরা এত পার্সেন্ট রিস্ক দেখে দিব, নাকি আমরা পেশেন্টকে মানে কি কমেন্ট করবো যে কত পার্সেন্ট আচ্ছা, রিস্কের ক্ষেত্রে আমরা কিভাবে দেখবো সেটা? হ্যাঁ, থ্যাংক ইউ শোয়েব ভাই, থ্যাংক ইউ। আসলে আমাদের সময় নাই, কেউ কারোর সময় নাই। যেমন হচ্ছে যে আমরা দেখি যে জুনিয়রদেরকে, হ্যাঁ ভাই এটা লিখে দাও, তুমি এটা লিখে দাও, এত এত পার্সেন্ট লিখে দে, আমরা যেটা করি। কিন্তু সবচেয়ে ভালো হয় রিভাইস কার্ডের রিস্ক ইন্ডেক্স আমরা যদি এটা ইভালুয়েট করে আমরা যদি হচ্ছে যে লিখে দিতে পারি, তাহলে এটা আমার কাছে মনে হয় যে এটা হলো যে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। এবং যে সার্জন দেখবে বা অ্যানেস্থেসিওলজিস্ট দেখবে, সেক্ষেত্রে আমাদের মানে আমাদের উপরে সেটার হচ্ছে যে মানে আস্থা তাদের বেশি থাকবে, আমি মনে করি সেটাই। মানে আপনার কাছে কি মনে হয় আমি তাহলে জানি না, আমাদের আমার কাছে মনে হয় যে ডিভাইস কার্ডের রিস্ক আমরা ইন্ডেক্স মানে এটা হলো যে মাঝে মাঝে ব্যাকেটে মানে এত পার্সেন্ট মেজর কার্ডিয়াক রিস্ক ইভেন্ট দিয়ে দিলে ভালো হয়, মোর দেন এত দিলে সেটাই এটা সেটাই কি আমার দিব কাছে কিনা? মনে হয় যে এটাই হচ্ছে যে এটা মাত্র 6টা পয়েন্ট, তো একেবারে সহজ। তো কি ধরনের অপারেশন করতেছে, তার স্ট্রোক আছে কিনা, তার হার্ট ফেলিওর আছে কিনা, না তার ডায়াবেটিস আছে কিনা, ইনসুলিন নিচ্ছে কিনা, না সিরাম ক্রিয়েটিনিন কি অবস্থা, দেখে আমরা বলতে পারি। আচ্ছা, আরেকটা হচ্ছে কি যেটা আমরাও ফেস করি, তারপরে হচ্ছে ইভিনিং এ বা নাইটে আমাদের যারা শিশুতে যারা রেসপন্সিবল ডাক্তার থাকে তারাও কিন্তু আমরা ফেস করি। এই যে কামাল যেটা তুললো, যে কোনো কারণে হোক, পোস্ট অপারেটিভ হোক, হ্যাঁ ডিউরিং অপারেশনের সময় হোক, পেশেন্টের নন এসটিএমআই বা এসটিএমআই পেশেন্টের ডেভেলপ করলো, তাই না? এই ক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্টে আমাদের রুল কি? আমরা কি এখানে থ্রম্বোলাইটিক বা হ্যাপারিন, লো মলিকুলার হ্যাপারিন বা হ্যাপারিন আমরা আমরা ইউজ করতে পারবো কিনা, না কবে ইউজ করব, এই জিনিসটা আমাদের একটু ক্লিয়ার কাট থাকতে হবে। আমরা লোডিং ডোজ দিয়ে দেবো, আদার কি অন্যান্য যদি আমরা ইউজ করি, হ্যাঁ এসিড বিটা সেগুলো তখন আমাদের পেশেন্টের কোন জিনিসটা দেখতে হবে, মানে হচ্ছে এই যে আমরা প্রায় কল পাই, আমরাও তো ডিউরিং আমরা থাকার সময় পাই, ওরাও কিন্তু ফেস করে। তো পেশেন্টের পেরিঅপারেটিভ যদি ইয়ে ডেভেলপ করে, পেশেন্টের এমআই ডেভেলপ করে, সেটা এসিএস ডেভেলপ করলো, তখন কি ধরনের ম্যানেজমেন্ট হবে, কোন ক্ষেত্রে আমাদের কি ইয়ে হবে সেটা। অথবা একটা পেশেন্টের ইমার্জেন্সি অপারেশন, ওদেরকে অপারেশন করতেই হবে, পেশেন্টের যেটাই কার্ডিয়াক স্ট্যাটাস থাকুক, ওরা কিন্তু একটা অপারেশন করে ফেলে, পর লাইফ সেভিং করতে হবে ইমার্জেন্সি অপারেশন। এরপরও কিন্তু কার্ডিওলজিস্টের কল পড়ে যদি কোনো কার্ডিয়াক ইভেন্ট হয়, তখনও আমাদেরকে কি জিনিসটা খেয়াল করতে হবে, এটা ভেরি প্র্যাকটিক্যাল, সবসময় আমাদেরকে ফেস করতে হয়। এবং মানে বহুত এটা হচ্ছে কি আরেকটা জিনিস বলি এই ক্ষেত্রে মশাল ভাই, আমাদের সেফটিও দেখতে হবে। এই যে আজকাল এমন সবকিছুতেই আমাদের উপরে আমাদের নিজেদের সেফটিও, আমরা এমন কিছু লিখে আসবো না, এমন কিছু দিব না যেটা পরবর্তীতে আমাদেরকে কোয়েশ্চেনের মুখে ফালায়। তো এখানে আমাদেরকে কি জিনিসগুলো জানতে হবে, কি করতে হবে, আমরা ডে টু ডে প্রতিদিন আমরা ফেস করি। আসলে পেশেন্টের যদি হয় যে এসিএস একুট করোনারি সিনড্রোম ডেভেলপ করে ডিউরিং অপারেশনের সময় অথবা পোস্ট অপারেটিভ পিরিয়ডে, সেক্ষেত্রে হচ্ছে যে আমাদেরকে দেখতে হবে যে আইদার এসটিএমআই আর নন এসটিএসিএস। তো যদি এসটিএমআই হয়, সেক্ষেত্রে তো আমরা থ্রম্বোলাইটিক এই পেশেন্টের আমরা দিতে পারতেছি না, সেক্ষেত্রে আমাদেরকে যাইতে হবে লো মলিকুলার ওয়েট হেপারিন বা হেপারিনে যাইতে হবে, যেটা হোক হেপারিনে যাইতে হবে। এবং সেখানে হচ্ছে যে রিস্ক, ব্লিডিং রিস্ক এবং হচ্ছে যে থ্রম্বোটিক রিস্ক, দুইটা রিস্ক স্ট্রাটিফিকেশন করে আমাদের নেক্সট ডিসিশনটা নিতে হবে যে আমরা কি করবো, এই পেশেন্টটা হচ্ছে যে অ্যান্টিকোয়াগুলেন্ট দিব কি না। কোনো অপারেশনের সময় তো আপনার দেওয়া যাবেই না, কারণ পেশেন্ট তো ব্লিডিং না, সেটা আমি পোস্ট অপারেটিভ পিরিয়ডে বলতেছি যে এমআই হয়ে গেল, আপনি ধরে নিলেন যে তারা কল দিছে, পেশেন্ট আইসিইউতে পাঠিয়ে দিছে, পেশেন্ট হচ্ছে এমআই হয়ে গেছে, আমরা এটা কি আমরা কি শুরু করব, তাই তো? এটাই তো কোশ্চেন। হ্যাঁ, তো প্রথম হচ্ছে আমরা ডায়াগনোসিস করতে যাই আমরা কি কি ইনভেস্টিগেশন বা কি কি খেয়াল করব, ডায়াগনোসিস কিভাবে এস্টাবলিশ করব, আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল কি হবে, ফর দ্য সেফটি অফ দ্য পেশেন্ট, ফর দ্য সেফটি অফ আস, মানে আমাদেরকেও। এটা বেশি ইম্পর্টেন্ট আজকালকার। এই যে কোন ডাক্তারই চায় না, এটা মনে হয় আপনি ওই যে মাঝখানে একটা প্রবলেম করছিলেন মনে হয় এই সময় এই পেশেন্ট নিয়ে। আমি তো শাহাবুদ্দিন স্যারকে আমি ফোন করছি মাঝখানে আইসিইউতে কল দিয়ে, স্যারের পরামর্শ সহ স্যার কি করবো এটা খুঁজ নিয়ে পুলিশের মা, এটা আমি স্যার সবসময় যেটা বলেন সিনিয়রদের ইয়ে নেই, আমি সব স্যার যেহেতু আমাদের অ্যাভেলেবল, আমাদের বিশাল একটা আমাদের অপরচুনিটি, স্যারকে আমরা সবসময় ফোনে পাই। হ্যাঁ, তো স্যারের পরামর্শ নিয়ে আমি পেশেন্টকে নিয়ে। শোয়েব ভাই, আপনি কি কি প্রবলেমে পড়ছিলেন একটু মধ্যে শেয়ার করলে সবার জন্য এটা মনে হয় যে ভালো হবে, প্র্যাকটিক্যাল ইস্যু যেটা আছে।
হ্যাঁ, একটু শেয়ার করেন এটা আমাদের। হচ্ছে কি, এটা এর আগের দিন এটা দেখে আসছে, দেখে শওকত আছে না, তুমি এটা শওকত শওকত আছে এখানে, স্যার বা আসছি আহাদও ছিল। ওই যে একটা আইসিইউতে আমরা কলে ছিলাম, প্রথমে বোঝা যায় না, কোনো ইসিজি তে চেঞ্জ ছিল না। হ্যাঁ, পেশেন্টের তারা এটা এটা আমি যতদূর খোঁজ দিচ্ছি, তারা আমাকে অফ দ্য রেকর্ড বলছে এনএসসিসির ফল্টের কারণেই এটা কিন্তু হয়েছে। হ্যাঁ, পেরিঅপারেটিভ নন স্টিএমআই হয়েছে পেশেন্টের। প্রথমে ট্রপোনিনটা রেজ করে নাই, সেকেন্ড স্যাম্পল রেজ করে প্রথমে ইসিজি তে একটু পরে ইসিজি তেও চেঞ্জ হয়েছে। তো প্রথমে যে গেছিল সে কিন্তু ওই ফলো আপ ইসিজি এবং ট্রপোনিন সেকেন্ড স্যাম্পল করতে বলে দিয়ে আসছে, যেহেতু তখন ইয়ে হয় নাই। হ্যাঁ, এটাই তার ক্ষেত্রে ঠিক আছে। পরে আমি যখন কলে গেলাম, তখন স্যার বললেন যে দেখো তো ইসিজি চেঞ্জ আছে কিনা, খুঁড়ে দেখলাম স্যার একটু চেঞ্জ আছে, সেকেন্ড স্যাম্পল রেজ করছে। তখন স্যার বললেন হ্যাঁ, যদি ইয়ে না হইতো তাহলে তো নন স্টিএমআই হয়েছে। এখন এই ক্ষেত্রে পেশেন্টের ক্ষেত্রে তো আমাদের ডায়াগনোস স্টাবলিশড হয়ে গেল নন স্টিএমআই, বা ফার্স্ট পোস্ট অপারেটিভ ডে ছিল। এখন আমরা পেশেন্টকে কি ট্রিটমেন্ট যাব? আমরা তো এখন পেশেন্টকে আমরা তো এনএক্সিপেরিন দিতে পারতেছি না, ঠিক না? আমরা এনএক্সিপেরিন আমরা পেশেন্টকে দিতে পারি নাই। আমরা তো পেশেন্টকে আমরা বলছি যে স্যার যেটা বলুন, পেশেন্টের অনগোয়িং যে ট্রিটমেন্ট ওরা যেগুলো ছিল, ওদের পেশেন্টের ইয়ে ছিল, শখে ছিল লেখা, কিন্তু আসলে শখে ছিল না, মানে তখন ইয়ে ছিল না। তো ওগুলা কারেকশন করা, মানে হাইপোটেনশন বা শক কারেকশন করে ফেলতেছিল ওরা। তো অনগোয়িং যে ট্রিটমেন্ট ছিল সেটা স্যার বলতে কন্টিনিউ করতে, আর যখন ব্লিডিং স্টপ হবে, হ্যাঁ, তখন পেশেন্টে হ্যাঁ আমাদের সিরিয়াল ইসিজি করবে, ইকো ফলো আপ করে পেশেন্টকে, তখন আমরা স্টার্ট করবো আমরা ইয়েতে অ্যান্টিপ্লেটলেট যেটা আমরা দিই সেটা আমরা দিব, এবং আমরা এনএক্সিপিরিন আমরা দিতে পারবো, বা ফার্দার আমাদেরকে কল করে আবার আমাদেরকে ইয়ে জানায়, তারপর আমরা কি করবো। কিন্তু স্যার বলছেন আমি লিখে দিয়ে আসছি এটাতে। স্যারও শুনতেছেন মনে হয়, হ্যাঁ স্যারকে আমি বলে আমি দিয়ে আসছিলাম। স্যার এটা আমি সবসময় ফেস করি স্যার। জি স্যার, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট স্যার, আর বোথ পেশেন্টদের ক্ষেত্রেও কিন্তু খুব ইম্পর্টেন্ট স্যার। স্যার এক্ষেত্রে এনএক্সিপেরিন কখন শুরু করবেন স্যার বলছেন স্যার? স্যার বলছেন রেখে আসে, যেটা হচ্ছে তার তো ক্যাথেটার মানে ব্লিডিং তো হয়েছে, তার তো দিয়ে রাখে তারা, ঠিক না? এইসব ক্ষেত্রে যে তোমার এই যে ব্লিডিং হচ্ছে কিনা বা ইয়ে দেখার জন্য স্যার বলছেন যে ব্লিডিং যখন স্টপ হবে তখন তো তারা আমাদেরকে ইয়ে করবে এটাতে। হ্যাঁ, তো ব্লিডিং কখন স্টপ হবে যারা, হ্যাঁ সেটা তো আমরা জানি না, তারা মনিটর করে আমাদেরকে বলে। আমরা স্যার ওই যে একটু আগে তো বললেন স্যার, বা স্যার বললেন যে ওয়ারফেরিন হোক বা আমার লো মলিকুলার ওয়েট হেপারিন হোক বা হেপারিন হোক, এটার পরে 6 ঘন্টা পরেই আমি কিন্তু এই আমার ওইটা শুরু করতে হবে, যেহেতু ভালভুলার হার্ট ডিজিজ আছে। সেক্ষেত্রে তো আমার অপারেশন আছে, সাথে ভালভুলার হার্ট ডিজিজ আছে, আমি তো শুরু করতে পারছি। এই ক্ষেত্রে তো আমরা 6 ঘন্টা বা 12 ঘন্টা পরে তো শুরু করতে পারি কিনা স্যার, এটা কি বলেন? কামাল, এটা তোমার আনসার বলি। হেমোস্টেসিস এর উপর ডিপেন্ড কামাল করতেছে। হচ্ছে যে ঠিক হ্যাঁ বলছে। হ্যাঁ, এই কামাল হচ্ছে যেটা যে বলছে এইটার আনসারটা হইতেছে যে পোস্ট অপারেটিভ পিরিয়ডে যখনই হেমোস্টেসিস হয়ে যাবে পেশেন্টের, যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তুমি শুরু করবা, বাট এটা এরকম টাইম লিমিট নাই যে কখন আমরা শুরু করব। আমরা কি 8 ঘন্টা 12 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে শুরু করবো কিনা, বাট হেমোস্টেসিস হয়ে গেলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তুমি শুরু করবে। সরল ভাই, নন স্টিএমআই তে এনএক্সিপিরিন আমরা কতদিনের মধ্যে শুরু করতে, ধরেন আপনার আজকে একটা নন স্টিএমআই হলো, আমরা কি 3 দিন পরে 4 দিন পরে এনএক্সিপিরিন শুরু করতে পারি? মানে নন স্টিএমআই হয়ে গেছে, পেশেন্ট ডিলে আসছে নাকি? আমরা ইমিডিয়েটলি দিতে পারি নাই, যেহেতু তার কার্ডিয়াক স্ট্যাটাসের জন্য, তার অন্যান্য অপারেশন ব্লিডিং রিস্কের জন্য সেই পেশেন্টকে ধরেন হেমোস্টেসিস হইলো, যদি যেটা বললো সিকিউরড হয়েছে পেশেন্টের, আজকে তার নন স্টিএমআই হয়েছে, আমরা কি 3 দিন পরে বা 4 দিন পরে কি আমরা এনএক্সিপিরিন স্টার্ট করতে পারি? এরকম কিছু আসলে না, ঠিক আছে, এরকম গাইডলাইনের কথাও নাই, এরকম কিছু বলাই আছে, কিন্তু যে কয়দিন পরে আমরা মানে ডিলে যদি হয়ে যায় 4 দিন 5 দিন 7 দিন পরে আমরা শুরু করতে পারবো কিনা, কতদিন দিব সেটা এরকম কথাও কিন্তু এরকম কথা বলা নেই, বলা হয়েছে যে শুরু করতে হবে। তখন কি আবার এই যে ট্রোপোনিন ওটা আবার দেখার দরকার আছে কি? না, ট্রোপোনিন তোমার ডায়াগনোসিস স্টাবলিশড হয়ে গেল,
কিন্তু আমার কথা হচ্ছে এটা আমরা ফেস করি। সবচেয়ে সমস্যাটা আমাদেরকে এখন রোগও যেরকম ভিআইপি, রুগীও ভিআইপি। রুগী ভিআইপি কিনা সেটার উপর বেশি আমরা ঝামেলার মধ্যে পড়ি, আর রোগ ভিআইপির উপর রুগী ঝামেলায় পড়ে। মানে রোগ ভিআইপি মানে ডিজিজটা কত জটিল, কত কমপ্লিকেটেড স্ট্যাটাস পেশেন্টের, সেটার উপর নির্ভর করে। কিন্তু এই একটা যদি দেখা যায় যে আমাদেরকে পরে জবাব দিতে মধ্যে পড়ে, হার্ট অ্যাটাক হয়েছে, পেশেন্টের ডাক্তার কি হার্ট ডাক্তার কিছুই দিল না, তার কারণে হার্টে মারা গেল, অমুক গেল। কিন্তু পেশেন্টের আজকে নন এসটিএমআই হলো, হেমাস্টেসিস সিকিউর হইলো 3 দিন পরে, তখন কি আমরা এনএক্সিবিলিন স্টার্ট করবো কিনা? 4 দিন পরে হেমাস্টেসিস তখন করবো কিনা? যেটা আমরা সবচেয়ে জানি যে কতদিন দিতে হবে এনএক্সিবিলিন, যে হসপিটাল স্টে পর্যন্ত বা 5 থেকে 8 দিন দিতে হবে আমরা জানি, কিন্তু আমরা স্টার্ট করবো কবে পারবো? হ্যাঁ, বা এটা 1 দিন 2 দিন 3 দিন পর দেওয়ার দরকার আছে কি আছে না, এই জিনিসটা এটা ওইটাই আমি বলছিলাম যে মানে ডায়াগনোসিস তো 3-4 দিন আগে হয়েছে, এখন তার ট্রোপোনিনের লেভেল কি বেসলাইনে চলে আসলো কিনা নাকি আরো রাইজ? ট্রোপোনিন যদি একবার বাড়ে 7 থেকে 10 দিন বা 14 দিন পর্যন্ত তো বাড়াই, 14 দিন পর্যন্ত সে তার তো নরমাল, তার তো এইটা দেখতে পারো যে কমতেছে কতটুকু, এই তো। কিন্তু হচ্ছে যে এটা তো থাকবে, বেসলাইনে আসবে 2 সপ্তাহের মধ্যে। হ্যাঁ, 2 সপ্তাহ লাগবে, অ্যারাউন্ড 2 সপ্তাহ লাগবে তার বেসলাইনে আসতে। নতুন করে ট্রোপোনিন দেখার কোনো দরকার নাই। ডায়াগনোসিস আমরা আসলে এটা মনে হয় as early as possible শুট করতে হবে তো ইয়ার। এইটার কোনো এটাই যে মুসলমান, এটা আমি কোথাও আমি পাই নাই যে আমরা 3-4 দিন পরেও কি এনএক্সিবিলিন স্টার্ট করার দরকার আছে কিনা বা স্টার্ট করবো কিনা, বা তখন দিলে কতদিন আমরা দিব, এই ব্যাপারে আমি ঠিক স্যার 3 দিন পরে যদি আমরা দেই স্যার, তাহলে তো অলরেডি মায়োপ্যাথি ডেভেলপমেন্ট মাসল নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আর দিয়ে বা কতটুকু ইমপ্রুভ হবে স্যার? এই ক্ষেত্রে কি এখন আরেকটা কামাল হচ্ছে কি স্যার, এটা তো স্যার এটা তো স্যার এটা তো স্যার করার জন্য দেই কিনা না, এমআই প্রিভেন্ট করে স্যার, এমআই রিকার্ড এমআই, সো আমরা তো দিতেই পারি স্যার। আমরা দিতে পারি স্যার, তার ক্লিনিক্যালি আমরা দেখবো স্যার, ক্লিনিক্যালি দেখবো পেশেন্টের সিম্পটম আছে কিনা ক্লিনিক্যালি। এখন তোমাদের ক্ষেত্রে আমার কথা হচ্ছে কি, এই যে বললাম না আমরা সবাই শিখতেছি জানতেছি, তোমাদের কোনো মানে এই ব্যাপারে এর পরে কোথাও কোনো বইয়ে বা গাইডলাইনে কোথাও কোনো তোমরা কেউ যদি জানো যদি বললে আমাদেরকে সুবিধা আর কি। আমরা সবাই ফেস করি, তোমরাও দিনের যে কোনো সময় ফেস করো, আমরাও ফেস করি, তাই না? এই না এরকম সিচুয়েশন দিয়ে কোথাও কিছু লেখা পাই নাই এটা থাকবে, এটা কিন্তু বিগ ইস্যু, সারা ওয়ার্ল্ডে কিন্তু ঘটতেছে, প্রত্যেকদিন ঘটতেছে, তাই না? সব জায়গায় অপারেশন হচ্ছে, পেশেন্ট কার্ডিয়াক পেশেন্ট আছে, এগুলো হচ্ছে। এই জিনিসটা আমাদেরকে জানা। কামালে যেটা বলছে কামাল, যে এরপরে দিয়ে লাভ কি, আসলে হচ্ছে যে আমাদের নন এসটি এমআই যেটা হচ্ছে যে থ্রম্বাসটা হচ্ছে যে কমপ্লিট তো না, এটা ইনকমপ্লিট, পার্সিয়াল। সেই থ্রম্বাসটাকে হচ্ছে যে আমরা কি জন্য দিচ্ছি, লো মলিকুলার হেপারিন, এটা যেন প্রপাগেশন না হয়, দ্যাট ইজ হচ্ছে যে কমপ্লিট অফলুট না করে। সেক্ষেত্রে চিন্তা করলে তুমি প্যাথোফিজিওলজি চিন্তা করো, তাহলে যে কোনো সময় তুমি স্টার্ট করতে পারবে বলে আমি মনে করতেছি। এটা থেকে যে স্যার এসটি লিমিটেড হতে পারে কমপ্লিট থ্রম্বাস হয়ে, তো আমাকে তো দেয়া লাগবে। মশারুল ভাই, আরেকটা কথা যে এখানে যে আমরা যে নন এসিএস এ যখন আমরা যে ডাবল অ্যান্টিপ্লেটলেট দেই, লোডিং ডোজে দেই, হ্যাঁ, এটা যদি পরে যদি আমরা হেমাসিস আমরা সিকিউর হওয়ার পরে দেই, তখন কি আমাদের লোডিং দেওয়া লাগবে কিনা, না আমরা দিয়ে দিব তখন লোডিং এর কোনো দরকার আছে কিনা? না, আমরা ইমিডিয়েট দিতে পারতেছি না পেরি অপারেটিভ এমআই ক্ষেত্রে। হ্যাঁ, সেক্ষেত্রে তো এরকম কিছু বলা নাই, এটা আসলে গাইডলাইন এই দুটো আমাদের খুব কনফিউশন করে। আমরা যখন এই যে কলে যাই, হ্যাঁ, দেখতে আইসিইউতে বিশেষ করে দেখা যায় আইসিইউতে পাঠায় এই জিনিসটা আসলে আমাদের জানা দরকার, এবং আমাদের এইটা আমাদের মানে আমাদের ফেভারে আমাদের কোনো গাইডলাইন বা বইয়ের আমাদের এটা এটা গাইডলাইনের কথাও নাই। গাইডলাইনে যেটা বলা আছে যে লোডিং ডোজ 75 ইয়ার্স এর উপরে যদি হয়, সেক্ষেত্রে ক্লোপিডোগ্রামের কথা বলা আছে দিব না, অথবা যে 75 নিচে রয়েছে লোডিং ডোজ দিব, অথবা যে কিন্তু আমরা কথা কিন্তু বলা আছে যে 75 উপরে গেলেও আমরা লোডিং ডোজ দিব। কিন্তু সার্জারির পরে আমরা হচ্ছে লোডিং ডোজ দিব কিনা ইমিডিয়েট দিতে পারি না, 3-4 দিন পরে এটা অবশ্য কথা কিন্তু এটা আমরা ফেস করি না, আমরা কলে গেলেই ফেস করি বা এতে ফেস করি সেইগুলা। আপনি খুব কঠিন জিনিসগুলো ধরছেন। কঠিন না, এটা প্রতিদিন ফেস করি। আপনি আমি প্রতিদিন কলেজে, আমি তো কল আসলে এগুলা ফেস, আরো ভিতরে অনেকগুলো কথাবার্তা আছে। এটা মানে স্যারের কাছ থেকে আমরা কনক্লুশনে যেতে পারবো। স্যারের কিন্তু অনেক এক্সপেরিয়েন্স, এনআইসিবিডি স্যার অনেক বলেন আমার থেকে যে স্যার 20 বছরের সিনিয়র, সব এক্সপেরিয়েন্স। হ্যাঁ, স্যারের কাজের পরিধি অনেক বেশি, এবং স্যার সব সময় এই যে
এই টেকনিক্যাল জিনিসগুলো ফলো করেন, যে গাইডলাইন এগুলো। এই জন্য আমিও বললাম না, আমরা যার আন্ডারে তার কাছ থেকে অনেক কিছু শিখি, স্যারকে সেদিনকে বলছি যে সবসময় আমার কাছে মনে হয় স্যার হচ্ছে যে মানে একটা হচ্ছে যে জীবন্ত বই, স্যার সব মুখস্থ, বইয়ের পেজ নাম্বার পর্যন্ত মুখস্থ। আসলে আচ্ছা ঠিক আছে, এখন আস্তে আস্তে করে টেক ওভার করি যে সমস্ত জায়গায়। আপনারা খুব ভালো ডিসকাশন করছেন, আমি খুব শুনছি, আমার খুব লাভ হয়েছে ডিসকাশনটায়। এখন যে জিনিসটায় ওই শোয়েব সেদিন যে জিনিসটা টেলিফোন করছে আমাকে, যে বলছে যে মানে ওটিতে ওই যে আইসিইউতে যে পেশেন্টটা আছে তার ট্রোপোনিন বাড়ছে, আর স্যার আমরা তাকে নন এসটিএমআই বলবো কিনা। তখন আমি বলছি যে নন এসটিএমআই তো ট্রোপোনিন বাড়ছে, আপনি একটা ক্লিনিক্যাল সেটিংস যদি না এস্টাবলিশ করতে পারেন তাহলে তো আপনি নন এসটিএমআই ডায়াগনোসিস করতে পারবেন না। আপনি একুট মায়োকার্ডিয়াল ইনজুরি বলতে পারবেন তাকে যে একুট মায়োকার্ডিয়াল ইনজুরি হয়ে গেছে, কিন্তু এটার সাথে যখনই আপনি ক্লিনিক্যাল সেটিংসটা যোগ করতে পারবেন তখন আপনি এমআই ডায়াগনোসিস করতে পারবেন। এখন রোগী তো সিমটম বলতে পারবে না যেহেতু অ্যানেস্থেসিয়া আছে, আপনি তো ইসিজি দেখেন। তা বলছে প্রথম বলছে যে না স্যার ইসিজিতে কোনো সমস্যা ছিল না, আমি কি এখন আরেকটা করাই, তারপর দেখেন। তো দেখাই বলে স্যার মাইনিউট একটু চেঞ্জ মনে হয়, এসটিডি ডিপ্রেশন মনে হয়। আমি কি তাহলে তো আপনার ডায়াগনোসিস এস্টাবলিশড হয়ে গেছে, ট্রোপোনিন আপনার বেশি আছে, এট দি সেম টাইম আপনার আছে ইসিজি তে চেঞ্জ আছে। এটা নিউ চেঞ্জ হইলে খুবই ভালো, আর নিউ চেঞ্জ না হইলে আপনি বুঝতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আমরা বেনিফিট অফ ডাউটে আমরা এটা নন এসটিএমআই ধরবো। এখন নন এসটিএমআই ধরলে আমার ডায়াগনোসিস এর মধ্যে এন্টিপ্লেটলেট এন্টিকোয়াগুলেন্ট এগুলো আসবে। এখন যেহেতু সেই অপারেশন করা সার্জারি, অতএব আমরা না পারবো এন্টিপ্লেটলেট দিতে, না পারবো এন্টিকোয়াগুলেন্ট দিতে। আমরা যেটা যোগ করতে পারবো সেটা হলো একটা স্ট্যাটিন যোগ করতে পারবো, আর তার অনগোয়িং ট্রিটমেন্ট যেগুলোর ভিতরে আছে সেগুলো দিতে পারবো। এখন প্রেশারও তার কম ছিল, এই জন্য বিটা ব্লকার এস ইনহিবিটর দিতে পারি নাই। দেখেন কতগুলো জিনিস আমরা দিতে পারি নাই, পেশেন্ট শকে ছিল। তারপর আবার শোয়েব বলছে স্যার ওরা শক লিখে রাখছে, আসলে শকে না, আমি দেখছি প্রেশার ভালো আছে, কত 100/70 না যেন 90/60 এরকম আছে। আমি যেটাই হোক না কেন শক রিকভারি করেন, শক রিকভারি করার পরে আমরা এসি ইনহিবিটর বিটা ব্লকারের কথা বলবো, তাও ইকুট সেটিং এ না, একটু স্টেবল হলে তারপরে। নেক্সট হলো এন্টিপ্লেটিলেট। এন্টিপ্লেটিলেট যখন তার অ্যাক্টিভ ব্লিডিং বন্ধ হবে এবং তারা যখন ড্রেন গুলো খুলে ফেলবে এবং যখন তার থেকে আর কোনো ধরনের অ্যাক্টিভ ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকবে না, তখন সেই ক্ষেত্রে আমরা তাকে এন্টিপ্লেটিলেট দিতে পারবো। রিগার্ডিং এন্টিকোয়াগুলেন্টের মিনিমাম মানে ডিউরেশন হলো 48 আওয়ার্স, ম্যাক্সিমাম ডিউরেশন হলো আপনারা জানেন সবাই 8 ডেজ, অথবা ইন্ডেক্স হসপিটালিস্টে অথবা আনটিল রিভাস্কুলারাইজেশন এই পর্যন্ত করা যাইতে পারে। এখন কখন শুরু করবেন আপনি? as soon as possible আপনি এই ইন্ডেক্স পিরিয়ডের মধ্যে যদি হয়, এবং সেক্ষেত্রে গাইডলাইনে খুব স্পষ্ট লেখা নাই যে কোন দিন থেকে শুরু করবেন, কখন শুরু করবেন, এবং গাইডলাইনে লেখা আছে যে আপনার কাছে চেস্ট পেইন যখন আসবে আপনার কাছে তো এটা 3 দিন পরেও আসতে পারে, কারণ রোগীর আপনি ফার্স্ট মেডিকেল কন্ট্যাক্ট 3 দিন পরেও হইতে পারেন আপনি আপনার এই ঔষধগুলো দেওয়ার কথা। এখন সেই ক্ষেত্রে কতটা কাজ করবে কতটা কাজ করবে না সেটার কথা। তো একটা একটা করে আসি। প্লেটিলেটের কথা আছে। প্লেটিলেট হলো ফার্স্ট 12 আওয়ার্স এর ভিতরে আপনি যদি লোডিং ডোজ দিতে পারেন তাহলে সবচেয়ে ভালো এবং ইফেক্টিভ। ফার্স্ট 24 আওয়ার্স এর পরে দিলে এইটা অত এফেক্টিভ থাকে না। তার কারণ হতেছে এইটা দেই কেন আমরা, এন্টিপ্লেটিলেটের ভিতরে কি থাকে, থ্রম্বাক্স অ্যাসপিরিন থাকে, থ্রম্বাক্সিন A2 ইনহিবিট করে। আপনি যদি ক্লোপিডোগ্রেল দেন তাহলে P2Y2 ইনহিবিটর করে, তার মানে এটা এডিপি ডিপেন্ডেন্ট একটা সলিউবল মলিকুল প্রিভেন্ট করে। আপনি টিকাগ্রেল অথবা প্রাসুগ্রেল যদি দেন তাহলে সেটাও এডিপি ডিপেন্ডেন্ট পাথওয়ে থেকে আপনাকে প্রিভেন্ট করে। তাহলে এই যে জিনিসগুলো পারে তার প্লেটিলেটকে সে বিভিন্ন পথ থেকে প্রিভেন্ট করে অ্যাক্টিভেশনটা। এবং এই যে অ্যাথেরোথ্রম্বোটিক স্টেটটা এইটা প্রথম 24 ঘন্টার মধ্যে খুব বেশি থাকে, প্রোথ্রম্বোটিক স্টেটের মতো থাকে। এই অবস্থায় যত তাড়াতাড়ি দেওয়া যায় তত ভালো।
শেষের দিকে আপনি দিতে পারবেন, সেটা হলো আপনার ক্লিনিক্যাল সিনারিওর উপরে নির্ভর করবে। পেশেন্ট যদি সিমটোমেটিক থাকে, রিকারেন্ট চেস্ট পেইন হতে থাকে, তাহলে আপনি যে কোনো সময় আপনি স্টার্ট করতে পারবেন লোডিং ডোজ দিয়ে। আর যদি মানে না থাকে, মানে পেশেন্ট যদি অ্যাসিমটোমেটিক থাকে, ইসিজি বেসলাইনে চলে আসে, তাকে তখন আর লোডিং ডোজ না দিয়ে আপনি এই ইউজুয়াল ডোজই দিতে পারবেন। লোডিং ডোজ আমরা কেন দেই? লোডিং ডোজ দেই হলো আমরা ইমিডিয়েট ইফেক্ট পাওয়ার জন্য, আর কিছু না। কিন্তু আপনার অ্যাসপিরিন মানে 4টা দেওয়ার সাথে হলো যে মানে অ্যাকশন যদি শুরু হয় আপনার 1 থেকে 2 দিনের মধ্যে, সেই ক্ষেত্রে লোডিং ডোজ দিলে এটা 1 থেকে 2 ঘন্টার মধ্যে শুরু হবে। ঠিক ইসের ক্ষেত্রেও মানে ক্লোপিডোগ্রেল এবং প্রাসুগ্রেল, টিকাগ্রেল, এটা লোডিং ডোজ দিলে প্রাসুগ্রেল হলো খুব মানে আল্ট্রা শর্ট অ্যাক্টিং, মানে আধা ঘন্টার মধ্যে লোডিং ডোজ দিলে কাজ করবে। এবং টিকাগ্রেল মানে 2 দিনের মধ্যে মানে তার ম্যাক্সিমাম মানে অ্যান্টিপ্লেটলেট ইনহিবিটর। এবং আপনি যদি ক্যানাগ্রেল দিতে পারেন, যেটা আইভি আছে, সেটা 2 মিনিটসের মধ্যে এটা কাজ করবে। তো এখন এই লোডিং ডোজটা দেওয়া হয় শুধু ইমিডিয়েট ইফেক্ট পাওয়ার জন্য। আদারওয়াইজ যে মানে ডিলেড ইফেক্ট, এটা 5 থেকে 6 ঘন্টার মধ্যে এটা অলরেডি এমনি চলে আসে। তাহলে সেই জন্য লোডিং ডোজের জন্য মানে যত একুট স্টেটে, সেই জন্য লোডিং ডোজটা তত তাড়াতাড়ি দেওয়া লাগে আর কি। আর পরবর্তীতে ওই একুট ইভেন্ট না থাকলে আর লাগে না। এইটা হলো এক অ্যান্সার। আর অ্যানোক্সাপাইরিনের ক্ষেত্রে একই জিনিস। যদি অ্যানোক্সাপাইরিন আপনার ইন্ডেক্স স্টে এর মধ্যে আসে, তাহলে আমি মনে করি যে গাইডলাইন এরকম স্পষ্ট নাই, কিন্তু আপনার কাছে যখনই পেশেন্ট আসবে, আপনি যখনই পেশেন্টের আপনি মনে করবেন নিজেকে আমি ফার্স্ট মেডিকেল কন্ট্রাক্ট যদি হই, তাহলে আমি তাকে স্টার্ট করব। আর যদি আপনার ফার্স্ট মেডিকেল না কন্ট্রাক্ট হয়ে আপনি যদি কনসালটেন্ট হন, আপনার 3 দিন পরে ডাকলো, তাহলে আপনার মনে হয় যে রিস্ক বেনিফিট, যদি ব্লিডিং রিস্ক না থাকে, তাহলে ইট ইজ বেটার টু স্টার্ট। আমি মানে সেফ সাইডে দেখ, হয়তো লেভেল অফ মানে এভিডেন্স এ থাকবে না, হয়তো 2 বা 2 মানে 2A থাকবে, কিন্তু তারপরে স্টার্ট করা যায় এটার থেকে। তাতে আপনার মানে কেউ আপনার কি করতে পারেন। তবে লোডিং ডোজ আর দরকার নেই, যদি পেশেন্ট স্টেবল হয়ে যায় থাকে, এটা বাদ দিলেও চলবে। এটা গেছে। আর হলো আর একটা জায়গায় মানে আইসা দাঁড়াই গেছেন আপনারা, ওই যে স্ট্যান্টের ক্ষেত্রে স্ট্যান্ড করা আছে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, অনেক মানে খুব ভাইটাল কোশ্চেন। এখন হইলে এটার ডিউরেশন মানে মোশাররফ বলছে যে 1 মাস, 1 বছর আর 3 মাস, 3টা জিনিস বলছে খুব ইজি মনে রাখার জন্য। আপনি যদি মনে রাখেন যে 1 মাস, 1 বছর অথবা 3 মাস যদি মনে রাখতে পারেন, খুবই ভালো। কিন্তু ডিউরেশনটা দেখতে হবে যে আমি স্ট্যান্ড প্লেস করছি, এটা কি আমার মানে উইদিন ইন্ডেক্স পিরিয়ডের মধ্যে কিনা, মানে যে পিরিয়ডটা এন্ডোথেলিয়ালাইজেশনের জন্য লাগে। পিটিসিএ অথবা পিসিআই এটা তো এক ধরনের ব্লাইন্ড ডিসেকশন। হ্যাঁ, এটা মেডিকেলি কন্ট্রোল ডিসেকশন। আপনার একটা জিনিস মনে রাখবেন, এটা যদিও ট্রিটমেন্ট, এটা কিন্তু ক্রুড প্রসিডিওর। ক্রুড প্রসিডিওর বেলুন দিয়ে আমরা ডিসেকশন করি এন্ডোথেলিয়ামে, সেখান থেকে একটা কন্ট্রোলড ওয়েতে ডিসেকশন করি, এরপর একটা স্ট্যান্ড লাগাই, এটা একটা র সার্ফেস থাকে। এই র সার্ফেসটা এন্ডোথেলিয়ালাইজেশন হইতে ঠিক এমআই এর মতো সময় নেয়। এমআইতে যেমন 6 সপ্তাহ সময় নেয়, এটা হচ্ছে এন্ডোথেলিয়ালাইজেশন হইতে 6 সপ্তাহ সময় নেয়। এই জন্য এই 6 সপ্তাহের মধ্যে যদি কোনো ধরনের সার্জারি ইলেকটিভ হয়, তাহলে এইটাকে আপনি ডেফিনেটলি এইটাকে আপনি নিষেধ করবেন যে না, এই ধরনের শর্ট টাইমের মধ্যে কোনো ধরনের সার্জারি করা যাবে না। বরঞ্চ এই সমস্ত ক্ষেত্রে বেয়ার মেটাল হইলে 30 দিন এবং ডেজ যদি হয় তাহলে 1 বছর পর্যন্ত তুমি এই ইলেকটিভ সার্জারিটা তুমি পোস্টপোন করে রাখো। ইটস ক্লাস 1 ইন্ডিকেশন, এতে আর কোনো ধরনের ভুল নাই। কিন্তু যদি ইলেকটিভ সার্জারি না হয় এবং এটা যদি লাইফ সেভিং সার্জারি হয়, তাহলে এটা কন্টিনিউ করতে হবে। এখন কন্টিনিউ করার ক্ষেত্রে আমি ডুয়েল অ্যান্টিপ্লেটলেট আমার চলবে কি চলবে না, সেটা হলো রিস্ক বেনিফিট রেশিও হিসাব করে দেখতে হবে। যেমন কন্টিনিউশন অফ ডুয়েল অ্যান্টিপ্লেটলেট থেরাপি আনলেস রিস্ক অফ ব্লিডিং ইজ গ্রেটার দ্যান দি রিস্ক অফ স্টেন্ট থ্রম্বোসিস, এটাও ক্লাস 1 ইন্ডিকেশন। তুমি যে সবকিছু বন্ধ করে দিবা তা কিন্তু পারবা না তুমি করে দিতে, কারণ সেক্ষেত্রে তোমার স্টেন্ট থ্রম্বোসিস হয়ে যেতে পারে। আর তুমি যে আবার ডুয়েল অ্যান্টিপ্লেট চালাইবা, রোগী ব্লিডিং এ মরে যাবে। তাই সেই জায়গাটায় তোমার রিস্ক বেনিফিট রেশিও হিসাব করে তোমার কন্টিনিউশন থাকবে কি থাকবে না, কন্টিনিউ করতে হবে। এই ক্ষেত্রে
হ্যাঁ, অপারেশনের মানে আগে যে জিনিসটা করে যে অ্যান্টিপ্লেটলেট রিপ্লেস করে নেয় অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে, এবং মানে জাস্ট অপারেশনের 6 ঘন্টা আগে অ্যান্টিপ্লেটলেট অ্যান্টিকোয়াগুলেন্টটা বন্ধ করে ব্রিজিং প্রসিডিউর হিসাবে করা যেতে পারে, কিন্তু সেটা খুব হাই রিস্ক গ্রুপের ক্ষেত্রে। কিন্তু যে ক্ষেত্রে হাই রিস্ক গ্রুপ মানে সুযোগ পাবে না, ইমিডিয়েট অপারেশন করা লাগে, সেই ক্ষেত্রে সার্জন এবং কার্ডিওলজিস্ট এদের দুইজনের কম্বাইন্ড মানে ডিসিশন প্লাস অ্যানেস্থেসিওলজিস্ট এই ডিসিশনের উপরে নির্ভর করবে। কিন্তু যদি স্ট্যান্ড প্লেসমেন্ট 6 সপ্তাহ পরে আসে, তখন তোমার কি করতে হবে? এবং এই ক্ষেত্রে যদি মানে ড্রাগ লোডিং স্ট্যান্ড থাকে মানে 30 দিনের পরে, মানে 6 সপ্তাহ পরে, কিন্তু 1 বছরের মধ্যে, তখনও তো তোমার ইন্ডেক্স পিরিয়ডের মধ্যে আছে। সেই ক্ষেত্রে তুমি সার্জিক্যাল রিস্ক যেটা আছে, মানে রিস্ক অফ সার্জিক্যাল ডিলে ইজ গ্রেটার দ্যান দি রিস্ক অফ ডেথ থ্রোম্বোসিস, এইরকম যদি অবস্থা হয় যে সার্জিক্যাল মানে ডিলে করলে রিস্ক বাড়বে তারপরে ডেথের চেয়ে, এইরকম মানে যদি একটা অবস্থা তৈরি হয়, সেই ক্ষেত্রে সার্জারি তোমার করতে হবে। আর যদি দেখা যায় যে না এরকম হয় না, তখন ডিলে সার্জারি আনটিল দি আফটার মানে পিরিয়ড, অপটিমাল পিরিয়ড, যেমন বেয়ার মেটালের ক্ষেত্রে 30 দিন এবং ড্রাগ লোডিং এর ক্ষেত্রে 1 বছর, ওই আগের হিসাবটাই তোমার রাখতে হবে। আর এরকম যদি না থাকে তাহলে ডাস সার্জারি ডিমান্ড ডিসকন্টিনিউশন অফ দি P2Y2 ইনহিবিটর, যদি মানে মনে করা হয় যে তুমি P2Y2 ইনহিবিটরটা বন্ধ না করলে তার সেক্ষেত্রে অপারেশনের ব্লিডিং রিস্ক বেশি থাকবে, সেই ক্ষেত্রে তুমি অ্যাসপিরিন বন্ধ করে, সরি অ্যাসপিরিন চালু রেখে তুমি P2Y2 ইনহিবিটরটা বন্ধ রেখে পরে আবার স্টার্ট করবা যখনই তোমার ব্লিডিং কমে যাবে। আর যদি মনে করো যে না P2Y2 ইনহিবিটর বন্ধ করার দরকার নাই, আমি চালাই যে করতে পারবো, তাহলে সেটা কন্টিনিউ করবো। মানে আর 1 বছর পরে যদি ডেসের 1 বছর হয়ে গেছে, সেই ক্ষেত্রে তুমি অ্যাসপিরিন কন্টিনিউ করে তুমি করতে পারো, ডুয়েল অ্যান্টিপ্লেটলেট কন্টিনিউ করতে পারো। একটু মানে ঝামেলাপূর্ণ এই জায়গায়, সেক্ষেত্রে হইতেছে ডিউরেশনটা খুব ইম্পর্টেন্ট। আমি এটা 1 মাসের মধ্যে করতেছি না আমি 1 বছরের মধ্যে করতেছি বা 1 বছরের পরে করতেছি। 1 বছরের পরে করলে তোমার জন্য মোটামুটি ভাবে মানে একটু সুবিধা, যে সেই ক্ষেত্রে তুমি হয়তো ডুয়েল অ্যান্টিপ্লেটলেট চালু রেখেও করতে পারো অথবা বন্ধ রেখেও করতে পারো, তোমার খুশির মতো যেটাই। এই জায়গাটায় মানে মোশাররফ মানে খুব ভালোভাবে বর্ণনা করছে। এটা তোমরা যদি গাইডলাইনটা দেখো, আমেরিকান কলেজ অফ কার্ডিওলজির গাইডলাইন আছে সার্জিক্যাল স্টেন্টের 2014 এর গাইডলাইনই এখন পর্যন্ত মানে লেটেস্ট, এর পরে গাইডলাইন আসে নাই পেরিঅপারেটিভ রিস্কের আমেরিকান কলেজ অফ কার্ডিওলজির পরে। আরেকটা মোশাররফ কোশ্চেন অবতারণা করছে, যে সেই কোশ্চেনটার মানে অ্যান্সারটা আমি আরো ভালো চাইছিলাম তোমাদের কাছ থেকে। ও কিন্তু মানে খুব ভালোভাবে একটা মানে এই অবতারণা করছে। একটা বলছে 38 weeks pregnant lady presented with severe shortness of breath, মনে হয় এরকম একটা কিছু বলছে, severe shortness of breath in emergency department, তাই না? shortness of breath না সিভিয়ার? জি, সিভিয়ার শর্টনেস অফ ব্রেথ। হ্যাঁ, সিভিয়ার শর্টনেস অফ ব্রেথ, 28 years 38 weeks, 38 weeks অফ প্রেগনেন্সিতে নিয়ে আসছে। তার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে মানে সবই বলছো, প্রথমেই তো তার প্রেগনেন্সি অ্যান্ড প্রেগনেন্সি রিলেটেড যে কন্ডিশন গুলো আসবে সেগুলো আসবে। প্রেগনেন্সিতে হার্ট ফেলিওর মানে প্রেগনেন্সির মানে এবং একলামশিয়া, প্রি একলামশিয়া থেকে হার্ট ফেলিওর এটা আসবে, এবং হাইপারটেনশন এমার্জেন্সিটা মানে এটার সাথে সম্পৃক্ত থাকবে। হাইপারটেনশনটা তোমরা ভুলে গেছো, কারণ আমি বুঝতে পারলাম না। এর সাথে কিন্তু মানে সেই কোনো সিনারিও বর্ণনা করে নাই, যে একুট চেস্ট পেইন এর কথা বলে নাই, কিন্তু একুট করোনারি কার শব্দ হয় রে? কার শব্দ? হ্যাঁ, পার্টিসিপেটে দিলে বোঝা যাবে না। এখন বন্ধ করে ফেলছে, বোঝা গেল না। ওই ক্ষেত্রে মানে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস পাঁচটা তোমার মনে রাখতে হবে। সেটা তুমি যদি ইউএসসি গাইডলাইনটা যদি তুমি মনে রাখো, স্যাম্প
মানে এটা মনে রাখলে তোমরা সবই বলতে পারছো, মানে হাইপারটেনশনটা বলো নাই, অ্যারিথমিয়া কেউ টাচ করো নাই। এই যে মানে স্যার আমি অ্যারিথমিয়া, বলছি স্যার হাইপারটেনশন হাইপারটেনশন বলছেন, বলছি আমি। আপনি বলছেন এক্লামশিয়া, হাইপারটেনসিভ হার্ট এটার ফেলিওর, সাথে প্রি এক্লামশিয়া এভাবে বলছি স্যার। হ্যাঁ, এক্লামশিয়া প্রি এক্লামশিয়া ছাড়াও হাইপারটেনশন একটা আলাদা এন্টিটি হতে পারে, এনকেফ্যালোপ্যাথি। হ্যাঁ, এটা একটা হতে পারে। অ্যারিথমিয়া কেউ টাচ করেন নাই, অ্যারিথমিয়া আর একুট করোনারি সিনড্রোমটাও টাচ করেন নাই, যদিও আনইউজুয়াল কিন্তু হইতে পারে। সেম যদি মনে রাখেন যে একুট করোনারি সিনড্রোম, হাইপারটেনশন, এনকেফ্যালোপ্যাথি, অ্যারিথমিয়া, একুট মায়োকার্ডিয়াল, একুট মেকানিক্যাল কজ, যে কোনো কারণে একুট মেকানিক্যাল কজ, এবং পালমোনারি এম্বোলিজম আপনারা বলছেন, আপনার পালমোনারি হাইপারটেনশন বলছেন, মুশাররফ বলছেন না এটা বেটার টু ইউজ পালমোনারি এম্বোলিজম। হ্যাঁ, এই যে মানে ওই মেকানিক্যালের মধ্যে আপনি এগুলোকে আপনি ছেড়ে দিতে পারবেন। এইটা যদি এই কয়টা আপনার ডিডি রাখতে পারেন, প্লাস প্রেগনেন্সি এন্ড প্রেগনেন্সি রিলেটেড, যেটা মানে সরাসরি একুট পালমোনারি এডিমার যে কজের মধ্যে ঢুকছে সেটার মধ্যে, এর ভিতরে ইমিডিয়েট ম্যানেজমেন্টের মধ্যে দুইটা জিনিস আপনার মাথায় রাখতে হবে। ঠিক 2 ঘন্টার মধ্যে আপনার যে কাজটা করতে হবে, যেটা হলো আমরা একুট পেমাইতে যেরকম করি 2 ঘন্টার মধ্যে প্রাইমারি এনজিওপ্লাস্টি করি, অথবা মানে থ্রোম্বোলাইটিক দিয়ে দিই 10 মিনিটের মধ্যে। এখানেও 2 ঘন্টার মধ্যে আপনার সে গাইডলাইন ডিরেক্টেড থেরাপি দেওয়া আছে, একদম কি করবেন কি করবেন না। প্রথম 2 ঘন্টার মধ্যে আপনার মানে অ্যাসেস, মানে টার্গেট হিস্ট্রি, ইসিজি এবং যত ধরনের ইনভেস্টিগেশন আছে করে আপনি ডায়াগনোসিসটা কনফার্ম হওয়ার চেষ্টা করবেন ভেরি বিগিনিং। করার সাথে সাথে আপনি দেখবেন দুইটা জিনিস, একটা হলো রেসপিরেটরি ফেলিয়ার আছে কিনা, 2 কার্ডিওজেনিক শক আছে কিনা। যদি রেসপিরেটরি ফেলিয়ার থাকে তাহলে রেসপিরেটরি সাপোর্ট দেবেন, যেহেতু শর্টনেস অফ ব্রেথ, এবং যদি কার্ডিওজেনিক শক থাকে তাহলে কার্ডিওজেনিক শকের ম্যানেজমেন্ট করবেন, সার্কুলেটরি সাপোর্ট দেবেন। এরপরে আন্ডারলাইং কজ মানে হিস্ট্রি থেকে বের করে অ্যাকর্ডিং টু কজ অনুসারে আপনি চিকিৎসা করবেন। দিস ইজ দি আইডিয়াল ম্যানেজমেন্ট অফ শর্টনেস অফ ব্রেথ বা acute shortness of breath that was dictated by the ESC guideline. ESC guideline is ওই যে acute heart failure management, এইটাই বলা আছে, যেটা বলছেন স্যার, একদম হুবহু স্যার এটাই বলা আছে, এবং আমরা স্যার ওই যে পরীক্ষার সময় এটাই পড়ছিলাম। হ্যাঁ, এটাই বলা আছে। এবং আমি প্রতি রাতে তো মানে এগুলো পড়াই হলো, মানে রাত্রে ওই 11টার সময় ইন্টার্নদের পড়াই, তো ওদের কিন্তু এইভাবে দেওয়া আছে, ওদের একদম টাইম ফ্রেম করে দেওয়া, যে প্রথম 2 ঘন্টার মধ্যে তুমি এই কাজ করবা, ইমিডিয়েট ফেজ যেটা আছে 60 থেকে 120 মিনিটের মধ্যে তুমি এই যে ইটিওলজিটা সার্চ করে অ্যাকর্ডিং টু ইটিওলজি তুমি ট্রিটমেন্ট করবা। ইমিডিয়েট স্টাবিলাইজেশন এন্ড ট্রান্সফার টু সিসিইউ আর আইসিইউ, এগুলো তাদেরকে বলা আছে। আর ইমিডিয়েট ফেজের ভিতরে মানে উইদিন মানে 10 মিনিটস এর ভিতরে সে টার্গেট হিস্ট্রি নেবে এবং 2টা ডায়াগনোসিস করবে, আইদার রেসপিরেটরি অ্যারেস্ট অর কার্ডিয়াক অ্যারেস্ট, অ্যারেস্ট না কার্ডিয়াক ফেলিওর অথবা রেসপিরেটরি ফেলিওর, এই 2টা জায়গায় মানে করবে। আপনারাও মানে ইনিশিয়ালি এরকম ভাবে ম্যানেজমেন্ট গুলো দেখে 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 আপনারা ঠিক করতে হবে। আপনাদের অনেক কিছু পড়তে হয়, তো আপনারা মানে কোন গাইডলাইন কোন জায়গায় কিভাবে আছে এগুলো মনে রাখা অনেক সময় কঠিন হয়ে পড়ে। তারপরে হলো অ্যাপ্লাইড জিনিস যেগুলো আছে, ম্যানেজমেন্ট যেগুলো আছে, ম্যানেজমেন্ট। এবং আপনারা যদি ওই ঝামেলা করেন ম্যানেজমেন্ট, ওরা এসে বলে দেয় আমারে যে স্যার এই স্যার তো ম্যানেজমেন্ট এরকম, যেমন আপনি কালকে করছেন যেটা করছেন সেটা হইতেছে আপনি অ্যানক্সাপারিন দেন নাই, ডায়াগনোসিস করছেন নন এসটিএসিএস, অ্যানক্সাপারিন দেয় নাই, কয় স্যার অ্যানক্সাপারিন স্যার না দিয়া স্যারে বসাই রাখছে। আমি কই স্যার যে বসাই রাখছে তার যৌক্তিক কি? কয় স্যার আমি বুঝি নাই, এই জন্য আমি নোট করে রাখছি এটা। আমি কই দেখো তার এই মানে বয়স দেখো, তার রিস্ক ফ্যাক্টর দেখো, এবং তার চেস্ট পেইনের ক্যারেক্টার দেখো। কয় স্যার এই কয়টা দেখে মনে হয়েছে এটা হার্টের অসুখ না। আমি কি এই জন্যই স্যার তোমাকে দেয় নাই। কয় তারপর ট্রোপোনিন আসছে, হ্যাঁ ট্রোপোনিন আসছে পর স্যার বলছে যে না এটা অ্যানক্সাপারিন দেওয়া লাগবে না। আমি কি তাহলে ভেরি বিগিনিং যে নন এসটিএসিএস তুমি ডায়াগনোসিস করছো, এইটা স্যারের সন্দেহ হয়েছে, সেই জন্য সে এটাকে হোল্ড করছে যে না এটা নন এসটিএসিএস হবে না, এটা নন কার্ডিয়াক কোনো চেস্ট পেইন হবে অথবা আদার কার্ডিয়াক হবে, যেটা ইস্কেমিক অরিজিন না। এই জন্য সে ইনিশিয়ালি যেহেতু বুঝতে পারে নাই, সেই জন্য বেনিফিট অফ ডাউটে সে মানে লোডিং ডোজ দিয়ে রাখছে, নেক্সট এইটার জন্য ওয়েট করতেছে। এটা স্যারের ক্লিনিক্যাল বিবেচনায় জাস্টিফাইড। তখন সে মানে করছে, এগ্রি করছে আপনার জাজমেন্টটা।
তারপরে সে আবার দেখে খুঁটাই খুঁটাই ওটার ছবি নিয়ে আসছে ইসিজির এবং ফাইলের ছবি নিয়ে আসছে, ছবি নিয়ে এসে সে এটা জাস্টিফাই করার চেষ্টা করছে যে কোনোভাবেই সে এটাকে মানে নন এসটিএসিএস ডায়াগনোসিস করতে পারে কিনা, দেখে যে না সে পারে নাই। তারপরে তোমার ট্রিটমেন্ট ঠিক আছে এবং স্যারের ট্রিটমেন্টও ঠিক আছে। তাই কাজে ইচ অ্যান্ড এভরি টাইম ইউ আর জাস্ট বাই ইউর জুনিয়র এবং দ্যাট ইজ জাস্ট বাই মি। এবং তোমার অ্যাক্টিভিটিসও প্রতিদিনই আমি মানে আমার মানে এসে আসে, দখলে আসে। এবং তুমি মানে কিছু কিছু ইন্টার্ন আছে কিন্তু আমাদের খুবই ভালো, মানে এরা কিন্তু অনার্স পাওয়া মানে এবং ব্রিলিয়েন্ট, খুবই ব্রিলিয়েন্ট মানে ইন্টার্ন। তোমরা হয়তো অনেকেই চেনো না এদেরকে, কিন্তু এরা খুব সাইলেন্টলি কাজ করে এবং এদের মেধা এবং অনেক মানে এবার দেখবা যে এমডিতে আমাদের অনেক মানে ছেলে মেয়ে চান্স পেয়েছে, ওসমানের অনেকেই চান্স। আজকে ডিসকাশন খুব ভালো হয়েছে, শুনেন এই ডিসকাশন ভুলে যাবেন কিসের জন্য, এগুলো মানে টাইম, তো টাইম ফ্রেম কতদিন থাকবে, কি থাকবে না থাকবে এটা। আর ওই যে আরেকটা সার্জিক্যাল রিস্কের কথা বলছেন যে ওই যে মানে রিভাইস লি ক্রাইটেরিয়া, এইটা আপনারা সবাই করে নিয়েন, এগুলো মনে থাকবে না তো, এগুলো আপনারা সবাই ক্যালকুলেটর মানে সফটওয়্যারটা ডাউনলোড করে নিন। ক্যালকুলেট সফটওয়্যারটা ডাউনলোড করে নিলে আপনি রিস্ক স্ট্র্যাটিফিকেশন, পেরিওপারেটিভ রিস্কে ওখানে যদি চাপ দেন তাই ওখানে রিভাইস লি ক্রাইটেরিয়া আছে। রিভাইস লি ক্রাইটেরিয়া ওই 6টা পয়েন্ট দেওয়া আছে, যে টাইপ অফ দি অপারেশন, ইন্টার অপারেটিভ মেজর বা মাইনর, এরপরে হলো ডায়াবেটিস রিকোয়ারিং ইনসুলিন থেরাপি, এরপরে সিবিডি আছে কিনা, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ আছে কিনা, ইউজ অফ কনকমিটেন্ট অ্যাসপিরিন আছে কিনা, এরকম 6টা পয়েন্ট দেওয়া আছে। 6টা পয়েন্ট দেওয়ার পরে ওরা ওই রিস্ক ক্যালকুলেট করে দেয়। ওই ক্ষেত্রে হইতেছে এখানে যেমন মোশারুল দেখাইছে জিরোতে মানে 0.4, ওরা ওই জিরোটা আর দেখায় নাই, ওরা 1 দেখাইছে, 1-এ 0.9, 2-এ দেখাইছে হলো 6.6, আর 3 বা তার উপরে দেখাইছে 11%। তাহলে 3 বা তার উপরে যদি থাকে 11% এটারে মানে বলা হয়েছে যে মানে মানে মডারেট না, এটা হলো মানে মাইল্ড, মডারেট এন্ড উইথ মানে হাই রিস্ক, হ্যাঁ সরি, হাই রিস্ক অফ কার্ডিয়াক ইভেন্টস। কার্ডিয়াক ইভেন্টস মানে হলে 11% রোগী মরে যাবে তা না, তার বলতে হবে যে তোমার 90% ক্ষেত্রে, 11 তো 89% ক্ষেত্রে তোমার রোগী তুমি মানে অপারেশন সাকসেসফুলি করতে পারবা, 11% ক্ষেত্রে তোমার সমস্যা হবে। সেই 11%-এর ভিতরে কার্ডিয়াক ডেথ, ইএমআই, হাইপারটেনশন, অ্যারিথমিয়া এবং হার্ট ফেলিওর হতে পারে, যেটা মোশাররফের ওইখানে সেই ইজের মধ্যে আছে। এগুলো একদম ওই ক্যালকুলেটর ইসের থেকে ডিফাইন করা আছে। এবং যদি 2টা থাকে তাহলে মডারেট রিস্ক 6.6%, আর একটা থাকলে মাইল্ড মানে মাইল্ড রিস্ক, এই ক্ষেত্রে মানে অতটা সমস্যা তৈরি করে না। তবে তুমি অপারেশনের ক্ষেত্রে একটা জিনিস তারা বলে দেবে সার্জনকে, যে তোমার অপারেশনের ক্ষেত্রে কি হইতে পারে, হাইপোটেনশন, হাইপারটেনশন, তুমি এই 2টা যেন মানে ডিল করতে পারো। আর একটা হইতে পারে অ্যারিথমিয়া। তোমার যদি মনে হয় যে এটা হাই রিস্ক পেশেন্ট, তুমি একটা মনিটর লাগাই রাখবা, একটা পালস অক্সিমেট্রি লাগাই রাখবা হাতে, তুমি অক্সিজেন স্যাচুরেশন দেখতে পারবা। আর একটা যদি মনিটর কোন রকম ভাড়া করে আনতে পারো, গভর্নমেন্ট হসপিটাল হলে তুমি বলবা যে সিসিউতে মনিটর ধারছাও, অথবা অন্য কোনো জায়গা থেকে মনিটর ধারছাও, যে তুমি এটা নিয়ে ওইখানে করো। প্রাইভেট সেক্টরে তো আছেই, প্রাইভেট সেক্টর গুলাই কিন্তু অনেক ভালো ল্যাব গুলোতে মনিটর আছে, তারা মনিটর দেখে এডিট করতে পারে। মনিটরে যদি তুমি পালস, ব্লাড প্রেশার 2টা জিনিস মানে রুটিনলি দেখতে পারো, তাহলে কিন্তু তোমার অনেক মানে কার্ডিয়াক ইভেন্টস গুলো তুমি এই করো। এই যে ওটির মধ্যে হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট হয়, কি সাধে হয় নাকি কার্ডিয়াক অ্যারেস্ট? আপনি মনে করেন কি, আপনি কি মনে করেন যে এটা কি হঠাৎ হয়েছে? হঠাৎ না, দীর্ঘক্ষণ হয়তো হাইপোটেনশন ছিল, অথবা দীর্ঘক্ষণ তার অক্সিজেন স্যাচুরেশন কম ছিল, যেটা আননোটিস ছিল, সেই অবস্থায় হয়েছে। অথবা পেশেন্ট সিমটোমেটিক ছিল, হার্ট ফেলিওর হয়ে বসে ছিল, সেই অবস্থায় তার পেশেন্ট হয়েছে। পেশেন্টের দিকে যেহেতু পেশেন্ট সিডেট করা থাকে, অতএব পেশেন্টের কোনো কমপ্লেইন থাকে না, কিন্তু মানে হেমোডাইনামিক স্ট্যাটাস গুলা মানে কারেক্টেবল অবস্থায় থাকে না, বিধেয় এরকম হয়েছে। ফলনে সার্ডেন হইতে যে পারে না তা না, ফলনে সার্ডেন হইতে পারে, সেটা অ্যারিথমিয়ার জন্য হইতে পারে, সাডেনলি বিএ অথবা বিটি হয়ে যেতে পারে রোগীর। এবং সেটা হলো কার্ডিয়াক, ওই যে দেখাইছে ড্রাগস যে তোমার কোলাটারাল অ্যানেস্থেসিয়া দেয়, অথবা যে ইন্টারভেনাস ড্রাগস দেয়, তাদের জন্য হাইপোটেনশন
যদি হয়ে হাইপারটেনশন যদি বেশিক্ষণ থাকে তাহলে কি হয়, কয়েক মিনিটের মধ্যেই সে ইস্কেমিয়া ডেভেলপ করতে পারে, এবং ইস্কেমিয়া ডেভেলপ করলে তো ইস্কেমিয়ায় মানে ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশনের ডিলেড আফটার পোটেনশিয়ালে ওখানে ঝামেলা করে আপনার একটা মানে বিটি বা বিএফ আপনার তৈরি করে দিতে পারে। অতএব কজগুলো যদি আমার জানা থাকে, আমার যদি প্রস্তুতি থাকে, তাহলে আপনারই হবে। দেখেন না, ওই যে দুর্যোগ প্রস্তুতি মানে থাকে কিন্তু গভর্নমেন্টের, মানে ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান থাকে, যে ডিজাস্টার হওয়ার আগেই তারা যেন এই প্ল্যানটা এক্সিকিউট করতে পারে, ডিজাস্টার হয়ে যাওয়ার পরে যেন খোঁজাখুঁজি না লাগে যে কোথায় কি আছে কি না আছে। না, তোমার ওটি টেবিলের জন্য খুঁজতে না হয় যে তাড়াতাড়ি সিসিউতে দৌড়াও, তুমি ইয়ে নিয়ে আসো, অ্যাড্রেনালিন নিয়ে আসো, নন অ্যাড্রেনালিন নিয়ে আসো, এগুলো যেন না হয়। প্রয়োজনে ডিফিব্রিলেটরও যেন তার একটা কাছাকাছি থাকে। একটা মানে খুব ভালো একটা প্রস্তুতি আপনার অ্যাডভার্স ইভেন্ট গুলোকে আপনার প্রিভেন্ট করতে পারে। স্যার একটু একটা জিজ্ঞেস করতে পারি স্যার? হ্যাঁ, অবশ্যই শেষ করবো স্যার। আমরা। স্যার এই যে রিস্ক যেটা দেওয়া স্যার, এটা কি এক্স্যাক্টলি 0.9 স্যার 6.6 দেব না, অ্যারাউন্ড দিব না কম না বেশি, কি বলবো স্যার আমরা? এটা মানে ওই গাইডলাইনে এরকম দেওয়া আছে, আপনি অ্যারাউন্ড দেন, আপনি 6.6 না দিয়ে 6% দেন, যে মানে আপনি পার্সেন্টেজ উল্লেখ না করলেও আপনি মাইল্ড মডারেট হাই বলেন, হাই রিস্ক বলেন, ও পার্সেন্টেজ হিসাব করলে আমার ভয় পাবে যে 11% মরে যাবে, ও তো ভাববে যে মরে যাবে। কোনো অপারেটিভ রিস্ক যদি 5% উপরে আসে, সেটাই মানে সেই অপারেশন বা সেই প্রসিডিউর আর কিন্তু বৈধতা পায় না। মর্টালিটি রেট, যে কোনো প্রসিডিউরে মর্টালিটি রেট ইট মাস্ট বি লেস দেন 5 এবং ইট ইজ অ্যাকসেপ্টেবল লেস দেন 1। আরেকটা সাপ্লিমেন্ট স্যার আমরা প্রায় ফেস করি স্যার, যে বিভিন্ন প্রসিডিউরে স্যার মানে ডেন্টাল অথবা এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, বায়োপসি, এই ক্ষেত্রেও কিন্তু স্যার পেশেন্টের স্যার বিশেষ করে অ্যান্টিপ্লেটলেট যদি থাকে স্যার, যদি হয়তো শুধু স্যার প্রিভেন্টিভের জন্য অ্যাসপিরিন সে খাচ্ছে অথবা স্যার ডিএপিটি সে ইয়ে হতেছে, সেই ক্ষেত্রে স্যার যদি এগুলো মাইনর প্রসিডিউর যেগুলো আছে এন্ডোস্কোপি, কলোনোস্কোপি বা ডেন্টাল প্রসিডিউরে, তখন আমাদের স্যার মানে কি অপিনিয়ন থাকে স্যার? আচ্ছা, এই ক্ষেত্রে হলো যে কোন ইন্ডিকেশনে সে খাচ্ছে সেটা হলো কথা। সেটা যদি ওই যে একই জিনিস যদি স্টেন্ট লাগানো থাকে এবং 1 বছরের মধ্যে হয়, হ্যাঁ, তাহলে সেটার জন্য আপনার প্রসিডিউর হলে এই ক্ষেত্রে আপনার অপারেটিভ রিস্ক দেখতে হবে যে ব্লিডিং হওয়ার সম্ভাবনা কতটুকু। অ্যাসপিরিন রাইখে তার ডুয়েল অ্যান্টিপ্লেটলেট যদি বন্ধ করলে কোনো সমস্যা না হয়, তাহলে আপনি ডুয়েল অ্যান্টিপ্লেট বন্ধ করতে পারবেন। আর যদি দেখা যায় যে ডুয়েল অ্যান্টিপ্লেটলেট বন্ধ করলে সমস্যা হবে, সেই ক্ষেত্রে সার্জিক্যাল রিস্ক এবং বেনিফিট হিসাব করতে হবে, এটা আপনারই হিসাব করতে হবে। একটা স্টেন্ট লাগাইছে 2 বছর হয়ে গেছে, 1 বছরের বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার তাকে বলতে পারেন যে তুমি দুইটাই বন্ধ করে দিয়ে তুমি 2-3 দিনে এটা মানে অপারেশন প্রসিডিউরটা করো। কিন্তু একটা মানে স্টেন্ট লাগাই আসছে 1 মাসের মধ্যে, তখন সে অপারেটিভ প্রসিডিউর করতে যাইতেছে, তখন এটা যদি এমার্জেন্সি না হয় তাহলে তারে বলবেন যে না তুমি এটা বন্ধ রাখো, কিছুদিন পরে করো। জাস্ট এইটুকুই, যে কোন ইন্ডিকেশনে এবং কোন সময় লাগাইতে যাইতেছে। ইলেকটিভ হলে ওয়েট করবেন, ইলেকটিভ না হলে রিস্ক বেনিফিট রেশিও হিসাব করে তার করতে দিতে হবে। তবে ডেন্টালরা অ্যাসপিরিন পর্যন্ত বন্ধ করতে চায়, বুঝছেন, ওরা অ্যাসপিরিনকেও ভয় পায়, হ্যাঁ অ্যাসপিরিনকেও ভয় পায়। এখন ওই যে আপনারা তো সবাই গড়ে 1 সপ্তাহ মনে রাখছেন, এটা ভালো মনে রাখার জন্য, কিন্তু ওই যে অ্যাসপিরিন মানে যে বলে যে 3 দিন, কে বলছে যেন ওদের 3 দিন শুনতে চাই, বইতে কিন্তু 5 দিন আছে, 5 থেকে 7 দিন আছে। তাহলে যে অন অ্যান এভারেজ আপনি যদি 7 দিন বন্ধ রাখেন কোনো সমস্যা নাই, মানে অ্যাকসেপ্ট করার কথা, কিন্তু তারা কমও বন্ধ রাখতে পারেন, 5 দিন বন্ধ রাখতে পারেন। প্রাসুগ্রেল 7 দিন বন্ধ রাখা যায়, আর টিকাগ্রেলও 5 দিন। তাহলে অ্যাসপিরিন এবং 5 দিন, আর ওইটা 7 দিন মনে রাখলে চলে। নতুন গাইডলাইনে এরকম আছে আর কি, 2020 গাইডলাইনে 5-5-7। সবসময় একটা না বলে, একটা মানে ক্লিন কাট একটা ভ্যালু না বলে, একটা রেঞ্জের ভ্যালু বললে আর কিছু করতে পারে না। আপনি 7 দিন আছে, ঠিক আছে, আপনি বললেন স্যার 7 থেকে 10 দিন, অথবা স্যার 5 থেকে 10 দিনের মধ্যে আমরা এটা বন্ধ করে দিলাম। 10 দিন না বলাই ভালো, কারণ 5 থেকে 7 দিন বললেই মানে সব এভারেজে কভার হয়।
শুধু মানে টিকা গ্রেল মানে পাঁচুক গ্রেল বাদে। বর্ষা ভাই শুধু সিঙ্গেল অ্যাসপিরিন চললে বলছেন বন্ধ করা তেমন দরকার নেই। না ডিএপি তেমন না, থাকলে গাইডলাইনে শুনেন, গাইডলাইনে সিঙ্গেল অ্যাসপিরিনের বন্ধ করার রিকমেন্ডেশন দেয় নাই। এর আমি মানে সম্ভবত ইসে মানে জার্মানিতে একটা মানে সেমিনারে গেছিলাম 2013 সালে, তখন মানে এই অ্যান্টিপ্লেটলেট কথা বলছে, বলছে যদি কোনো সার্জন বলে যে অ্যাসপিরিন বন্ধ করতে হবে, ইট ইজ বেটার টু মানে লাস্ট তার ল্যাঙ্গুয়েজ ছিল, ইট ইজ বেটার টু চেঞ্জ দি সার্জন নট দি অ্যাসপিরিন। সার্জন চেঞ্জ করে ফেলতে বলছে, যে যদি কোনো সার্জন বলে অ্যাসপিরিনের অবস্থায় সে করতে পারবে না, কারণ বাইরে তো যে সমস্ত ব্লাডলেস করেই করে মানে কটারি ডায়াথার্মি এগুলো ইউজ করে, তো এগুলো ব্লিডিং খুব কম হয়, এবং ব্লিডিং হলে তারা ব্লিডিং ধরে ফেলতে পারে। স্যার এন্ডোস্কোপি কোলোনোস্কোপিতে কেমন রিস্ক স্যার? কোনো রিস্ক নাই, এগুলো তো বন্ধ করার দরকার নাই স্যার। বন্ধ করার তো কোনো দরকারই নাই। এন্ডোস্কোপি কোলোনোস্কোপিতে আপনি কোনো তো ইনজুরি করতেছেন না, কারণ অ্যাক্সিডেন্টাল যদি কোনো ইনজুরি হয় তখন সেই ক্ষেত্রে তারা মানে ইসের জন্য মানে তারা মানে মানে যাতে মানে কোনো প্রবলেমে না পড়ে সেই জন্য তারা এগুলোর বন্ধ করতে চায়। অনেক সময় সিএলডি পেশেন্টে স্যার ভেরিকোস থাকে, ওরা অনেক সময় একটু বেশি কষ্ট থাকে, কিন্তু আদারওয়াইজ এখন সিএলডি পেশেন্টের মানে হয়েছে কি ব্লিডিং রিস্ক বেশি থাকে, হ্যাজ ব্লিডের ভিতরে লিভার ফাংশন, রেনাল ফাংশন, হাইপারটেনশন, কনজেস্টিভ হার্ট ফেলিওর, স্ট্রোক এবং এল্ডারলি পেশেন্টস, এই যে পেশেন্ট যেগুলো থাকবে এবং কনকমিটেন্ট মানে ড্রাগস, অ্যান্টিপ্লেটিলেট ড্রাগস যেগুলো থাকে, হ্যাজ ব্লিডের যে আপনি ই করেন এবং লেবাইলে মানে আইএনআর, এইগুলো যে যদি বেশি থাকে, যত বেশি থাকবে, মোশাররফ বলছিল যে 3টে বা তার বেশি থাকলে আপনার সেই ক্ষেত্রে ব্লিডিং রিস্ক তার বেশি থাকবে। এইগুলোকে আপনার ই করতে হবে, মানে কারেকশন করতে হবে। কিন্তু যেগুলো কারেক্ট করা যাবে না, সিকিউরিটি কারেক্ট করা যায় না, লিভার ফাংশনে হয়তো আপনি ইমপ্রুভ করতে পারলেন না, সেই সমস্ত ক্ষেত্রে সিঙ্গেল অ্যান্টিপ্লেটলেট চালিয়ে যদি যাওয়া প্রয়োজন না হয় তাহলে সেটাও বন্ধ করতে পারবেন। শুনেন, মানে চিকিৎসা হলো আপনার হাতে, আপনি হলো সুপ্রিম মানে জাজ ওই ক্ষেত্রে। এই মানে মানে সমস্ত তথ্য উপাত্ত আপনার সামনে উপস্থাপিত হবে, রিস্ক বেনিফিট রেশিও আপনি হিসাব করবেন, অ্যাসপিরিন প্রফিটেবল চলবে কি চলবে না বা বন্ধ রাখবেন, সমস্ত দায়িত্ব আপনার। এবং যদি বন্ধ রাখলে কোনো সমস্যা হয় সেটাও আপনার দায়িত্ব নিয়ে আপনার চিকিৎসা ডিল করতে হবে। তবে এই ক্ষেত্রে পেশেন্টের সাথে খুব ভালোভাবে বলতে হবে যে আমি মনে করি যে এখন আপনার অ্যান্টিপ্লেটলেট 3 দিন বন্ধ থাকলে আপনার স্টেন্ট ব্লক হওয়ার সম্ভাবনা কম থাকবে, অতএব আমরা এই 3 দিনের মধ্যে বিকল্প ঔষধের মাধ্যমে আপনার বুকে ব্যথা এবং স্টেন্ট যাতে না ব্লক হয় তার ব্যবস্থা করতেছি। এটা 3 দিন শেষ হয়ে গেলে আমরা আবার আপনার আগের ঔষধে ফিরে যাব। পেশেন্ট যদি এগ্রি করে তাহলে পেশেন্টের সাথে যাবেন, এগ্রি না করলে না। যে অনেক সময় হয় কি, ওই যে বলে যে সার্জিক্যাল কার্ডিওলজিস্ট একটু ওপিনিয়ন নিয়ে আসেন, আমি অপারেশন করব, অপারেশন করার সময় রোগীটা মরে গেছে, আমি তো জানি না, এটা তো কার্ডিওলজিস্ট বলছে অপারেশন করতে, সেই জন্য আমি করছি, এখন কার্ডিওলজিস্টরে যে ধরো। এরকম অনেক মানে ঘটনাই মানে ঘটছে, অনেক কার্ডিওলজিস্ট বিব্রত বোধ করছেন। তো সেই ক্ষেত্রে হলো পেশেন্টের পার্টির সাথে আপনি কিন্তু খুব ভালোভাবে কথা বলবেন, এটা বইয়ের মধ্যে নাই। তারপর আমি বলতে চাইতেছি যে জিনিসটা হলো আপনার পার্টির সাথে খোলাখুলি কথা বলবেন যে দেখেন প্রত্যেকটা অপারেশনের একটা রিস্ক আছে, সেই রিস্ক আপনার এই রোগীর হতে পারে। আমি শতভাগ বলা সত্য আপনার রোগীর যে কোনো সময় এই ঘটনাটা ঘটতে পারে, খারাপ হয়ে যেতে পারে। এইটুক যদি আপনি রিস্ক নিতে পারেন তাহলে আপনি অপারেশনে যাবেন, আর যদি রিস্ক না নিতে চান তাহলে আপনি অপারেশন যাবেন না। কোনো প্রসিডিউরই রিস্ক ছাড়া নাই। আমার ম্যাম আমাকে একটা কথা বলতো যে আপনি রাস্তায় হাঁটতেছেন, আপনার রিস্ক আছে না? হ্যাঁ আছে। কয় তার চেয়ে আমার এই এনজিওগ্রাম এনজিওপ্লাস্টিতে আপনার মরে যাওয়ার সম্ভাবনা কম। তখন রোগী বলে হ্যাঁ ঠিক আছে, কারণ প্রথম দিকে তো এনজিওগ্রাম এনজিওপ্লাস্টি পেশেন্ট ভয় পাইতো, করতে চাইতো না। এইরকম মানে পেশেন্টের সাথে আপনি এগ্রিমেন্টে যাবেন এবং পেশেন্টের সাথে খোলামেলা কথা বলবেন। কোনো সময় পেশেন্টের সাথে শর্টকাট কিছু করতে যাবেন না, পেশেন্টের না বুঝাইয়ে করবেন না, পেশেন্টের ধমক দেবেন না, একটা জিনিস করবেন না, পেশেন্টের ধমক দেবেন।